আমাকে নিয়ে যাবে না মা? ও মা, আমাকে নিয়ে যাবে না? সে হা করে জিভ বার করে চিৎকার করছে। তার মাথার চুল খুব এলোমেলো, সম্পূর্ণ মাথাতে চুলও নেই। কপাল থেকে যেখান থেকে সেখান থেকে সাপের মতো চুল বেরিয়ে আছে। তার হা করা মুখের মধ্যে একটাও দাঁত নেই। তুমি এখনো দেখতে পাচ্ছ না মূর্খ? তবে এই দেখো তার যন্ত্রণা। তার রক্তাক্ত মুখের মধ্যে মাত্র মাত্র 4টে দাঁত, তাও শুধু মাড়ির পেছনের দিকের ছোট দাঁতগুলো। বাকি দাঁতগুলো সব বেসিনের উপর গড়াগড়ি খাচ্ছে। আসো আসো মালতী, কাছে আসো, আমাকে ভয় পেও না। ভয় পাচ্ছ? আমি তোমার কোনো ক্ষতি করবো না। আসো আসো, তুমি তো আমার সহধর্মিনী। আসো, আমরা গল্প করি। কাছে আসো, আসো আসো। লক্ষ্মীজলার কাছে মাটির বুকটা সবসময় এমনিতেই সবুজে ঢেকে থাকে। তার উপর সেপ্টেম্বরের দিকে তখন যেদিকে তাকাও শুধু আমন ধানের ক্ষেত। লক্ষ্মীজলা আগে একটা পতিত জলাভূমি ছিল। তখন শুধু ভোরে ভোরে কচুরিপানা, শ্বেত ফুলকার শাক এই বাদাবন জুড়ে ছড়িয়ে থাকত। সাদা ডাউক পাখি এসে মাছ ধরতে বসত। খুব আগে মেদিনীপুরের রাঢ় থেকে যারা সুন্দরবনের এই দিকটায় আসে, সেগুলো চাষের জমিতে পরিবর্তন করে নিজেদের বসতি স্থাপন করে। এখন এখানে মজুমদারদের আর গিরিদের চাষাবাদের জমি রয়েছে, আর রয়েছে 2টো পুকুর। তার মধ্যে একটাকে ডোবা বলাই বেশি ভালো। তার একটা পারে মাইতিদের খিরিস গাছ, আর একটা পুকুরের চারিদিকে শুধু কলা গাছ। এই পুকুরের পার বরাবর সোজা মেন রাস্তার দিকে চলে গেছে আল। শাশ্বত এখন মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করছে। বয়স 25-এর একটু বেশি। এখন ব্যাচেলর, তবে মেয়ে দেখা চলছে। শাশ্বতর মা পূর্ণিমা মজুমদার। বাপের বাড়ি পালেদের। খুব আগে বনেদি পরিবারের মেয়ে ছিল। হাসলে তাকে সাক্ষাৎ দেবী অন্নপূর্ণার মতন লাগে। যাই হোক, সেই ছোট থেকে সে মায়ের হাসি দেখছে। তারপর যখন হোস্টেলে চলে গেছিল, তখন খুব মিস করত তার মাকে। দীপ শাশ্বতর বড়দার ছেলে, শাশ্বতর একমাত্র গুণবান ভাইপো। এখনকার ছেলে সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং ছাড়া আর কিছু বোঝে না। ওর ভালো নাম শতদীপ। এখন ক্লাস 12-এ পড়াশুনো করছে। পুজোর আগে মাথার বোঝা মানে বইগুলো বন্ধ করে এখনো ডানা গজিয়েছে। সেপ্টেম্বরের সময় প্রায় কোমর পর্যন্ত লম্বা লম্বা ধান গাছ। ধান গাছের গোড়ার জমিতে জল জমে আছে। দুদিকে জমির মাঝে আলের উপর বসে 3-4টে ছেলে। 7-8 বছর বয়স হবে। তার মধ্যে দুজনের হাতে বড়শি, আর একজন কচু পাতায় আটাকে জলে গুলে ছোট ছোট বড়ি বানিয়ে ধরে আছে। আর একটা ছেলে আশেপাশে ছোট ব্যাঙ দেখে তাকে ঘাসের উপর আছাড় মেরে অজ্ঞান করে সুতো বেঁধে ছুড়ে দিচ্ছে জমির দিকে। ধান জমির এই জমা জলে মাঝে মাঝে শোল, কই আর ছোট পোনা মাছ উঠে আসে। যে ছেলেটা ব্যাঙ ছুড়ে দিচ্ছে, হঠাৎ তার দড়িতে টান পড়তেই এক লাফে জমিতে নামল। আস্তে আস্তে পাক আর জলের মাঝে ছলাৎ ছলাৎ শব্দ না করে যতটা পারা যায় পা টিপে টিপে আস্তে আস্তে এগিয়ে গেল। এগুলো খুদে বয়সের ওস্তাদ শিকারীর বৈশিষ্ট্য। যে ছেলে দুটো বড়শি ধরেছিল, একজনের সুতলিতে একটা পোনা মাছ পড়ল। শিকারকে জব্দ করতে পারায় তার মুখে কি বড় হাসি। এদের মৎস্য শিকারের মাঝে হঠাৎ পশ্চিমের আকাশটা খুব কালো হয়ে এলো। পুজোর আগে এরকম বৃষ্টি আসাটা অস্বাভাবিক নয়।
প্রতি বছর প্রায় হয়ে থাকে। তারপর এক ঝলক আলোর ঝলকানি দিয়ে খুব জোরে একটা বাজ পড়ার শব্দ শুনে মনে হলো উত্তরপাড়ার কোনো একটা দিকে বাজ পড়েছে। কাল বৃষ্টি থামলে দেখতে যাবে ছোকরা। এবারে শুরু হলো টিপ টিপ করে পড়তে পড়তে মুষলধারে বৃষ্টি। ওরা তখন বড়শি, সুতো, কচুপাতা ফেলে দিয়ে কলা গাছে ঘেরা পুকুরটার কাছে গিয়ে দাঁড়ালো। পুকুরের বুক জুড়ে বড় বড় শালুক পাতা, আর পুকুরের পাড়ে বড় বড় কচু আর শাউর শাকের পাতা। সবগুলো পাতা একটা একটা করে তুলে ছাতার মতো বানিয়ে তার নিচে বসে থাকলো। ওপরে আছে কলা গাছ, একটু হলেও বৃষ্টির জল থেকে রেহাই পাওয়া যাচ্ছে। ওদিকে একটা ছোকরার মা 2 ঘন্টা ধরে ছেলেকে খুঁজে বেড়াচ্ছে। বেড়াদের বাড়ির জেঠিমার কাছে খবর পেয়ে হাতে বাঁশের সরু কঞ্চি শক্ত করে ধরে জমির আলপথ ধরে এগিয়ে আসছে। কাছে এগিয়ে আসতেই ওদের উদ্দেশ্যে মা বলল, পই পই করে বলেছিলাম মেলা মাছ ধরার স্বাদ। ভিজলে জ্বরে পড়লে কি হবে শুনি? তোদের মজা দেখাচ্ছি, দাঁড়া। এই শতু, দাঁড়া। আজ তোকে এমন কঞ্চির ঘা দেব না। মা ছেড়ে দাও, আমি ঘরে চলে যাচ্ছি। না, মারবে না। এই বলে তার মাকে ঠেলে জমির আলপথ ধরে সেই কি ছুট। এই পালাচ্ছিস কোথায়? পালাচ্ছি। এই শতু, বাবুকে মারবে না। এই শতু, দাঁড়া, পড়ে যাবি তো। শালা জমেছে। শতু, এই শতু, শতু, এই শতু। ভোর ভোরেই স্বপ্ন দেখতে দেখতে কখন আমার ঠোঁটের কোণ থেকে লালা গড়িয়ে এসছে নিজেও জানি না। একটু দাঁত বের করে শুয়ে শুয়ে চোখ বন্ধ করা অবস্থাতেই ঠোঁট বাঁকিয়ে একটু হাসলাম। হাসলে আমার গালে নাকি আবার টোল পড়ে। এই মাছ ধরাটা একটা অদ্ভুত অ্যাডভেঞ্চার ছিল আমার কাছে। ওহ সরি, আমার নামটাই তো বলা হয়নি। আমার নাম শাশ্বত, ডাকনাম সতু। যখন আমি আমার এই 7-8 বছর বয়সে ছিলাম, তখন এই গ্রামে আমার কত যে স্মৃতি ছড়িয়ে আছে সেটা বলে বোঝানো যাবে না। স্বপ্নটা দেখতে দেখতে ঠিক ওই জায়গাতেই আমি ধাক্কা খেলাম। কারণ বছর কয়েক আগে মা যেভাবে লক্ষ্মীজলার পুকুরের কাছে সতু সতু বলে চিৎকার করছিল, এখন ভোরবেলা দরজার বাইরে ঠিক সেরকমভাবেই সতু সতু বলে ধাক্কা দিচ্ছে। এই শতু, ঘুম থেকে ওর দিকে নি। সকালবেলা মায়ের ডাকে ঘুম থেকে উঠে চা নয়, 1 গ্লাস তেতো মারিশ খাড়া জল পান করে নিলাম। ছোট থেকেই পূর্ণিমা দেবী আয়ুর্বেদিক শাক পাতা আর দুপুরে প্রায় সব খাবারেই সব কিছু সেদ্ধ দিত। রুম থেকে বেরিয়ে শাশ্বত দেখে দীপটা বসে কানে হেডফোন লাগিয়ে কি সব শুনছে। মা, ওই ছোটকু মালটাকেও দাও তো, ও খাবে না নাকি? ওরা আবার তেতো খেলে বমি হয়, হিক্কা ওঠে। এই দীপ, দীপ, তুই যে তেতো খাস না, এখন খাবি না তা ঠিক আছে, কিন্তু তোর বউ তোকে জোর করে খাওয়াবে দেখবি। তুই কি গর্ভবতী মহিলা নাকি যে তোর হিক্কা ওঠে? এতক্ষণ কথাগুলো হয়তো শুনতে পায়নি। শাশ্বতর শেষ কথাটা শুনতে পেয়ে একটা কানের হেডফোন খুলে দিল। শাশ্বতর দিকে তাকিয়ে বলল, আচ্ছা কাকু, তুমি নিজে বিয়েটা আগে করো না। তুমি বাড়ি আসো কেন বলো তো? শুধু আমাকে জ্বালাবে। দিব্যি তারানাথ তান্ত্রিকের একটা গল্প শুনছিলাম, ফ্লোটাই নষ্ট করে দিলে। কি রে, তুই কি সন্ন্যাসী হবি নাকি? হঠাৎ সাধকদের গল্প শুনছিস? তবে তারানাথের গল্পে কিন্তু একটা আলাদা ভেষজ দিক আছে, যেটা ঠিক ব্যাখ্যা দিতে পারবো না। শাশ্বতর কথা শুনে ফোনটা বন্ধ করে জানালা থেকে পা নামিয়ে তার দিকে ঘুরে বসলো শতদীপ। আচ্ছা সতু কাকু, তুমি তো প্রতিবারে মহালয়ার সময় আসো, এবারে 5-6 দিন আগে কেন এলে? শুনলে একটু তুই অবাকই হবি। তুই যে মানুষটার গল্প শুনছিস, ঠিক এরকমই একটা অদ্ভুত চরিত্র, মানে একটা অদ্ভুত পার্সোনালিটি, তার সাথে একটু আড্ডা দেব।
একটু ওই সুখ দুঃখের কথা শেয়ার করব আর কি, তার অভিজ্ঞতা সম্পর্কে জানবো। যোগেশদা যদিও আমার দাদুর বয়সী। আচ্ছা, তুমি বারবার বলতে যোগেশ ঠাকুর, সেও তো নাকি সাধক। তুমি একটা এমবিবিএসের ইন্টার্নশিপ করা মেডিকেল লাইনের প্রফেশনাল লোক, তোমার হঠাৎ এসব জিনিসে আগ্রহ? আর আগ্রহ নয়, এখন একটা নেশা হয়ে গেছে বলতে পারিস। আর আমাদের এই মেডিসিন, সার্জারি, আয়ুর্বেদিক চিকিৎসা, এই সব কিছুর বাইরেও না আরও একটা জগৎ আছে। একটা বয়সে মানতাম না জানিস, কিন্তু তার একটা অস্তিত্ব আছে। যেমন উষ্ণতা, চোখে দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি। আর তোকে তো বললামই, তুই অবাক হবি। আর দেখ, তুই অবাক হলিও। তুমি তো এমনিতে খুব একটা এই সমস্ত মানুষের কাছে ঘেঁষো না, হঠাৎ এমন কি দেখতে পেলে? হোয়াট ইজ দ্য এক্সট্রা অর্ডিনারি থিং হুইচ অ্যাট্রাক্ট ইউ? প্লিজ সে। আরে উনি আমাকে বশীকরণ করেননি। তুই তারানাথ তান্ত্রিকের গল্প শুনিস কেন বল? আরে কি বলবো, মানে একটা অ্যাম্বিয়েন্স, ঠিক বোঝাতে পারবো না, কিন্তু একটা আকর্ষণ কাজ করে। এক্স্যাক্টলি তাই। তাছাড়া শোন, যোগেশদা মানে যোগেশ ঠাকুর আমার দুঃসম্পর্কের এক মামা হন। পূর্বজীবনে ডাক্তার ছিলেন, এমবিবিএস ডাক্তার। পরে মনোবিদ্যা নিয়ে পড়াশুনো করেন, বুঝলি। মাঝ বয়সে হঠাৎ ওনার ফ্যাট জমে হার্ট ব্লক হয়ে যায়। একটা নার্ভের সমস্যার জন্য প্রায় 20 মিনিট, মানে বুঝতে পারছিস, 20 মিনিটস হৃদস্পন্দন বন্ধ ছিল। সবাই তো ভাবছে বডি শুধু পড়ে আছে, নো রেসপন্স, তার মানে ডেথ। খবর পৌঁছে গেছে আমার দুঃসম্পর্কের মামিমা এবং তখন যুবক যোগেশের বাপ মা, সব তো প্রায় মরা কান্না দিচ্ছে। কিন্তু 20 মিনিট পরে একটা অদ্ভুত মিরাকেল হলো। আবার ওনার হার্ট রেসপন্স করতে শুরু করলো। এবং ওটিতে যে ডাক্তার ছিলেন তিনি তো নিজে তাজ্জব হয়ে গেছিলেন, কারণ সে তো হাল প্রায় ছেড়েই দিয়েছিল। আর ওই যে 20 মিনিটের আত্মা, শূন্য শরীরের অবস্থা, ওই সময় উনি নাকি অদ্ভুত কী সব অনুভূতি পেয়েছিলেন রে। আর সেই সমস্ত অনুভূতি এই বাস্তব জগৎ এবং স্পেসিফিক নির্দিষ্টভাবে যেটা উনি বলেছিলেন, এই বাস্তব জগতের জ্যামিতির বাইরে কী সমস্ত যেন অনুভূতি। অপার্থিব জগৎ, পরা জগৎ, বা ধর তুই যে এই মার্ভেল সিরিজ বা এই মাল্টিভার্স এইসব দেখিস না, বা ওই সমান্তরাল বিশ্বে দেখতে পাস, ঠিক ওই রকম কিছু। যাই হোক, তারপর সাইকিয়াট্রিস্ট মানে একেবারে মনোবিদ থেকে ঈশ্বর সাধনায় মানসপুত্র হয়ে গেলেন, বুঝলি। শাশ্বতর কথাগুলো শুনে শতদীপ বেশ অবাক হয়েছে এবং তার গায়ের লোমও খাড়া হয়ে গেছে। বোতল থেকে এক ঢোক জল খেয়ে তারপর প্রশ্ন করল, তুমি তাহলে মানে পরিচয় হলো কি করে ওনার সঙ্গে? আরে সেটা বললে তো গল্প হয়ে যাবে রে, হাতে অত সময় নেই। তবে উনি থাকেন ওই বাগবাজারের রামকৃষ্ণ লেনে, পোশাক ওই সাধারণ মানুষের মতো। তবে মাঝে মাঝে সাধারণ পাঞ্জাবি না হলে ওই এমনি টি শার্ট বা কখনো কখনো আবার স্যান্ডো গেঞ্জি। রক্তাম্বর পরা তান্ত্রিক মানে ওই রকম অবস্থায় খুব কমই দেখেছি লোকটাকে। কখনো খালি গায়েও থাকে। আর এখন তো প্রায় বয়স 60 পেরোলো, এখনও ডন দেয় সকালে। জীবনযাপন অত্যাধিক সাদামাটা, তবে ভদ্রলোক বড় পান খান, আর সঙ্গে একটু আধটু সিগারেটও খান। এরপর শটাং করে চেয়ার থেকে উঠে পড়ল শতদীপ। তারপর জিজ্ঞেস করল, তোমার হাতে টাইম নেই মানে? তুমি কি এক্ষুনি যাবে? ঠিক বলেছিস, তাই তো আমি মহালয়ার কদিন আগে এসছি রে। উনি দেশের বাড়িতে এসছেন, এখান থেকে ওই 3 কিলোমিটার দূরে। সাইকেলে করে যাব। এই তুই যাবি আমার সাথে? একটা ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় হবে, লোভ হচ্ছে না? কাকু তুমি যে কি বলো না, মানে আমি কি বলবো। উফ, অডিও স্টোরি তো শুনি, রিয়েল লাইফে শুনতে বড্ড ইচ্ছে করে। তাহলে চল। যোগেশদা হাসলে দুটো গালে টোল পড়ে। বাম গালে একটা ছোট কাটা দাগ,
মাথার চুল সাদা ও কালো দুটো রঙে মিশে ক্যানভাস। দীর্ঘ কপালে ডান দিকে একটা ছোট ফোলা রয়েছে, আর দুই কানের লতিতে অল্প চন্দন লাগানো। বৃদ্ধের মুখ দেখলে বোঝা যায় যৌবনে যেমন ফর্সা ছিলেন তেমন ছিলেন সুদর্শন, যাকে বলে হ্যান্ডসাম। এখনো যেহেতু ডন দেন, গ্রামের বাড়ি এলে ভারী কাজ করেন, তাই মাংসপেশিগুলো ঝুলে যায়নি, শরীরের চামড়ায় ভাঁজ পড়েনি, পড়লেও তা খুব কম। শুধু বুকের উপর সাদা চুলের ফাঁকে উকি দিচ্ছে একটা কাটা দাগ। ওটা বছর কয়েক আগে ওনার সার্জারির দাগ। শুধু সার্জারি নয়, ওই একটা সার্জারি ওনার মানসিকতা, ওনার জীবন দর্শনেরও সার্জারি করে দিয়েছিল। যোগেশদার বাগবাজারের বাড়িতে ঢুকতে দেখা যায় দুজন লোক বসে আছে। তার মধ্যে খুব অল্প বয়সে ফ্রক পরা একটা বাচ্চা মেয়ে। মেয়েটার থাইতে গভীর ক্ষত, আর সেই ক্ষত থেকে রক্ত বেরোচ্ছে। তার দুটো হাত শক্ত করে ধরে আছে একজন মধ্যবয়সী পুরুষ, সম্ভবত মেয়েটার বাবা। যোগেশদাকে দেখে অসময়ে ডিস্টার্ব করল না শাশ্বত। সে শতদীপকে চুপ করে উঠোনের বাম কোণে উনুনের কাছে দাঁড়িয়ে থাকতে বলল। ঠিক কিছুক্ষণ পরেই ঘরের খোলা দরজা দিয়ে বেরিয়ে এলো কোমরের ওপর কোনো পোশাক না পরা, নিচে সাদা ধুতিকে পাক দিয়ে পরা একজন ষাটোর্ধ্ব বৃদ্ধ। কিন্তু তার চামড়া আর শরীরের মাংসপেশির অবয়ব এখনো বলবে যেন তার বয়স 50-এ থেমে গেছে। এরপর সেই উদাত্ত একটা গম্ভীর ভয়েস। কথা শুনেই শাশ্বতর মনে পড়ে গেল রামকৃষ্ণ লেনে হঠাৎ সেই দেখার কথা। শুধু প্রথম দেখাতেই সেই কথাগুলো মনে পড়ে গেল। কিছুক্ষণ সেই পুরনো দিনের মধ্যে শাশ্বত হারিয়ে গেছিল। ঈশ্বর, অনেকে বলে শাস্ত্রে এতগুলো, পুরাণে এতগুলো, বেদে এত রূপ, তাহলে কি রামমোহন ভুল? তিনি তো মূর্তি পূজার একদম বিরোধিতায় ছিলেন। যেমন আল্লাহ তার একটা রূপ, গড তার একটা রূপ। আসলে ব্যাপারটা হচ্ছে, সে আল্লাহ হোক আর আমার ঈশ্বর, সেটা একটাই কণা। এটা একটা শক্তি। বস্তুর সব থেকে ক্ষুদ্রতম অবিভাজ্য কণার মধ্যে এর অস্তিত্ব আছে। আমরা সবসময় ঘ্রাণের মধ্যে যে প্রশ্বাস নিচ্ছি, সেই বাতাসেও এর অস্তিত্ব আছে। প্রকৃতির প্রত্যেকটা সৃষ্টি, প্রত্যেকটা পদ্ধতির মধ্যে তার অস্তিত্ব আছে। যখন এর সমস্ত কিছুর ব্যালেন্স বা ভারসাম্য হারিয়ে যায়, তখনই সে রেগে যায়। কিন্তু তার ক্রোধ, অর্থ, প্রাণ এই সাধারণ পৃথিবীর তুচ্ছ বস্তু দিয়ে পূরণ করা যায় না। তারপর শাশ্বতর হুঁশ ফিরল। সে তাকিয়ে দেখল কি একটা ধূসর হলুদ বর্ণের তরল ওই ক্ষততে লাগিয়ে দিচ্ছে যোগেশদা। তারপর যোগেশদাই আবার বলে উঠল, দেখো রূপার বাবা, ওই যে দাগটা, ওটা গুলমোহর গাছের ফুলের সামনে থেকে বেরিয়ে থাকা দুটো কাঁটার দাগ, কোনো সাপের কামড় নয়। ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমার এইটুকু দস্যি মেয়ে পুকুর পাড়ে ছুটছিল, গাছের কাঁটাতে পায়ের চামড়ায় ক্ষত হয়ে গেছে। আমি এই দিয়ে ওষুধ দিয়ে দিলাম, কাল সকালের মধ্যে দেখবে ব্যথা জুড়িয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত ওখানে জল লাগাবে না, বুঝেছো? আর বাইরের কোনো ওষুধ খাওয়ার দরকার নেই, বাজার থেকে কোনো মেডিসিনও কেনার দরকার নেই। ওয়া কিছু বললে ও শোনারও দরকার নেই। একটু কাঁচা হলুদ আর মধু খাইয়ে দেবে, বুঝলে? মেয়েটার বাবা বেশ ভয়েই ছিল, সেটা তার চোখ মুখ দেখলে বোঝা যায়। আবেগ ভরা গলায় সে যোগেশদাকে প্রণামীর কথা বললে যোগেশদা প্রণামী না গ্রহণ করে বিদায় জানালো রূপা আর তার বাবাকে। যোগেশদা এবার শাশ্বতকে দেখতে পেয়ে বলল, ইয়ে সদু, তাহলে শেষমেশ পুরোর বৈঠকে এসেই গেছো? হ্যাঁ,
বলো কি খবর, কেমন চলছে পেশেন্ট দেখা? শাশ্বত তখন একগাল হেসে দুহাতে পা ছুঁয়ে প্রণাম করল। তার দেখা দেখি তার ভাইপোটা একদম মাথা নুইয়ে দিল। তারপর শতদ্বীপের দিকে তাকিয়ে দুটো কথা বলল যোগেশদা। বাবা, এখন বয়স অনেক কম, তুমি ভুল জায়গায় টাকা লাগাচ্ছ। পড়াশোনা করো মন দিয়ে, আর ডাক্তারকে দেখিয়ে নেবে। তোমার কাকা যখন রয়েছে চিন্তা নেই। হ্যাঁ রে সতু, আরে সতু, ভাইপোকে দেখো, ওর অল্প পরিমাণে পিত্তপাথর জমা শুরু হয়েছে তো। তারপর ছোট হামানদিস্তার মতো দেখতে বাটিটা আর পাথরের গ্লাস নিয়ে বাড়ির মধ্যে ঢুকে গেল। শাশ্বতদেরও সঙ্গে ভেতরে আসতে বলল। ভেতরে গিয়ে দেখা যায় সে আর এক কাণ্ড। যোগেশদার বৈঠকখানা পেরিয়ে বাম দিকে গেলে একটা ঘর পড়ে। আগে সেখানে মধু ভর্তি কলসি থাকত, এখন দেখছি মাটির দেওয়ালে সারি সারি তাক করা অসংখ্য কাঁচের জার, পাথরের গ্লাস পাত্র, অসংখ্য গাছের ছাল, বিভিন্ন ধরনের তরল। অবশ্য হবে নাই বা কেন, যোগেশদার দাদু মানে শ্রীনিবাস ঠাকুর বিরাট কবিরাজ ছিলেন। আয়ুর্বেদ এবং অল্পবিস্তর আলগা শক্তির উপরও তার বেশ নিয়ন্ত্রণ ছিল। কথায় আছে, ইফ সাইলেন্স ক্যান সে সামথিং দ্যাট ইজ জেনেটিক ইম্প্যাক্ট। সোজা বাংলায় জিন কথা বলে। শতদ্বীপ তার দুটো ঠোঁট আর বন্ধ রাখতে পারল না। প্রশ্ন করাটা ওর নেশা। যোগেশদাও পছন্দ করেন প্রশ্ন, সত্যিই তাই। একাধিক প্রশ্ন, তার একাধিক উত্তর, আর অসংখ্য উত্তরের মধ্যে যুক্তি। তবেই তো মানুষ যুক্তিবান হবে। দাদু ঠাকুর, আপনি কি অ্যালকেমিস্ট? যোগেশদা তখন একটা পাথরের বাটি ধুয়ে তাতে বাটা হলুদের প্রলেপ লাগিয়ে সেটা কলা পাতা দিয়ে ঢেকে দিয়ে বলল, না বাবা, অনেকেই গাছগাছালি, আয়ুর্বেদ, কবিরাজ এই সমস্ত জিনিস নিয়ে চর্চা করে। যারা চর্চা করে অনেকে তাদেরকে ভুলে অ্যালকেমিস্ট বলে থাকে। শুধু তাই নয়, যারা ল্যাবরেটরিতে কেমিক্যাল অ্যানালিসিস করে তাদেরকেও রসায়নবিদ এবং তার সঙ্গে অ্যালকেমিস্ট বলে ভুল করে থাকে। অ্যালকেমিস্ট হচ্ছে একটা আরবীয় শব্দ। এর মানে হচ্ছে যিনি মূলত পৃথিবীর মাটি থেকে সৃষ্টি বা তার থেকে বেশি ভালো ধাতু বা ধাতুর পদার্থ মিশিয়ে এক প্রকার সংকরায়ন করে অন্য একটা কিছু তৈরি করে। আর এই সমস্ত কাজ যারা করে তাদেরকেই অ্যালকেমিস্ট বলে। আর আমাকে তুমি যদি আরবের ভাষাতেই বলতে চাও তাহলে বলতে পারো ইলাম আল হায়াত। বলছি, ওই বাচ্চা মেয়েটার স্কিনে কিন্তু অনেকটা গভীর ক্ষত হয়েছে। তুমি ওটা কি দিলে গো? কাল সকালের মধ্যে সেরে যাবে? মানে বেশ অনেকটা ডিপ কিন্তু। আর যদি ইনফেকশন হয়ে যায়? কেন, এই বুড়ো রিটায়ার ডাক্তারের চিকিৎসা পোষাচ্ছে না? অধর্ববেদে বলেছে, ভেষজাং দিব্যাং ভেষজাং ঋত্বিব্যাং ভেষজাং মাতরিষ্যাহ দধাতু ভেষজাং পার্বত্যাং ভেষজাং সিন্ধুষু প্রজাহ। এর মানে হলো, ঔষধ আকাশ থেকে আসে, ঔষধ পৃথিবী থেকে আসে, ঔষধ বায়ু নিয়ে আসে, ঔষধ পর্বত থেকে আসে, আবার ঔষধ নদী সমুদ্র থেকে আসে। আর এগুলোই প্রজাদের জীবন রক্ষার উপায়। এই ওকে একটা গাছের রস বা আঠা দিয়েছি। গাছটার নাম ভয়ম্বর গাছ। এই গাছের পাতার ডাঁটি ভেঙে নিলে একটা হলুদ বর্ণের রস বেরিয়ে আসে। তার সঙ্গে অল্প হলুদও দিয়েছি, যেটা ইনফেকশন থামাবে। তুমি জানো না শুধু শুধু চামড়া নয়, হাড়ের ভাঙা প্রান্ত জুড়ে দিতে পারে এই আঠা। তা বলো, তোমার কোন জটিল তথ্য আছে? আরে দাঁড়িয়ে থেকো না, বাইরের চেয়ারটাতে বসো। হ্যাঁ। যোগেশদা পান সাজির বাক্সটা খুলে 3টে পান সাজল,
তাদের দুটো দিয়ে একটা পান মুখে পুরে নিলেন। তারপর একটা নারকেলের খোলাতে দক্তা পাতা, পেঁয়াজের তেল আর চুন মাখিয়ে ছোট আঙুলটাতে অল্প করে নিয়ে বারবার জিভে ছোঁয়ালেন। এই রকম পান খেতে তাকে বহুবার দেখেছে শাশ্বত। তবে তার ভাইপো এমনভাবে প্রথমবার কাউকে পান খেতে দেখে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। তাকে যোগেশদা প্রশ্ন করল, তোমার নাম কি? আমি আমি শতদীপ মজুমদার, এ হচ্ছে আমার কাকু। এবারে শাশ্বত একটু গম্ভীর হলো, কারণ যোগেশদা জটিল অবস্থার কথা বলতে কি বোঝাতে চাইছে সে বুঝতে পেরেছে। ওই যে সাধক মানুষদের ষষ্ঠ ইন্দ্রিয় এতটা পরিমাণ সজাগ, কি বলবো, জানি না সত্যি কুণ্ডলিনী হয় কি না। উনি যে আন্দাজ করতে পেরেছে, তাই শাশ্বত এবার পরিষ্কার করে বলল, 2-3 সপ্তাহ আগে ক্রিটিক্যাল কেয়ার বিভাগে একটা মেয়ে আসে, শ্যামবর্ণ, মোটামুটি ভালোই দেখতে। কিন্তু সমস্যাটা হলো পেশেন্ট এমনভাবে এসছিল, এখনো ভাবলে আমার গা শিউরে ওঠে। দুটো ঠোঁটের কোণে সার্কাসের জোকারের মতন কেটে রক্তাক্ত হয়ে গেছে। অভিভাবক তার সঙ্গে যে এসছিল তাকে জিজ্ঞাসাবাদ করলে সে বলল অনেক পণ দিয়ে মেয়েটাকে বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ওই যে ছেলে বউয়ের ওই কালো মুখটা দেখে হয়তো একটু বিরক্তই হতো। মদ্যপ অবস্থায় গায়ে হাত তুলতেও বাকি রাখেনি। আর আগের দিন রাতে দিদির বাড়ি আসবে বলে ঠোঁটে লিপস্টিক পরেছিল এই মেয়েটা। তখন কিচেনের ছুরি দিয়ে মাতাল অবস্থায় বর তার ঠোঁটের ধারগুলো কেটে দেয়। মানুষ শুধু একটা প্রাণী। এখন এদেরকে অভিযানের নিয়ম অনুসারে মানুষ অর্থ দিয়ে বুঝলে হবে না। সাপ, ব্যাঙ, হাতি, ঘোড়া এদের মতো এরাও একটা প্রাণী। এমন অনেক হতচ্ছাড়া আছে যারা প্রচন্ড মানসিকভাবে বিকৃত। তবে দুষ্টদের কেউ বিনাশ করুক বা নাই করুক, একটা চোখ সবসময় কিন্তু এদের দেখে বেড়ায়, আর সেই এদের শাস্তি দেয়। আপনি এমন কোনো অভিজ্ঞতার শিকার হয়েছেন? যোগেশদা বাড়ির ভেতর থেকে 2 গ্লাস শরবত নিয়ে এসে টেবিলে রাখল। তারপর ডাল সেদ্ধ মুড়ি আর বাড়ির চাকর সদানন্দকে ফুলুরি আনতে বলেছিল, তাই দিয়ে কাঁচা কলা দিয়ে খেতে দিল। পরিবেশ তৈরি হয়ে গেছে। 3টে নদীর ধারা এবার মিলিত হবে, তৈরি হবে একটা ত্রিবেণী। এমন সময় পশ্চিমের আকাশটা কালো হয়ে এলো। শরতের ঘূর্ণাবর্ত স্বাভাবিক নয়। তার আগে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে এরকম বৃষ্টি আসে, আর ঠিক সেই রকমভাবে সেপ্টেম্বরের সময় ঝিরঝির করতে করতে বেশ জোরে বৃষ্টি শুরু হলো। এই সদানন্দ, আমার তামাকের কৌটোটা দিয়ে যাও তো। শাশ্বত তখন পকেট থেকে সিগারেট বার করল। একেবারে নির্ভেজাল আন্তর্জাতিক মানের ব্র্যান্ডেড সিগারেট, পালনাল। পুরো একটা প্যাকেট যোগেশদাকে হাতে দিয়ে বলল, আজ আর তামাক নয়, আমার এই জিনিসটা নিয়ে ধূমপান করুন। ক্ষতি কম হবে আর একটু নার্ভটাও স্ট্রং হবে। যদিও আপনার এমনিতেও সবসময় সজাগই থাকে, তবু ধরুন। কথাটা বলে 3জন হেসে উঠল। যোগেশদার আদি বাস্তু, যাকে বলে পুরনো ভিটে বাড়ি। সারা জীবনের যা পুঁজি ছিল, চাইলেই পাকা বাড়ির ব্যবস্থা করতে পারতেন। আংশিক পাকা, আংশিক মাটি, এইভাবেই পুরো বাড়িটা দাঁড়িয়ে রয়েছে। দোতলা 4 কামরার ছোট বাড়ি। টিনের চাল গড়িয়ে জল উঠোনের সামনে রাখা সারি সারি ফুলের টবের ওপর পড়ছে। তারপর যোগেশদা বলতে শুরু করলো, আচ্ছা, তোমরা কি কখনো অষ্টগুণম তায় স্ত্রিং সাতা প্রধান নাম শুনেছ? মানে গভীর জ্ঞান না থাক, ওর উপর কোনো স্বাভাবিক ধারণা আছে? শাশ্বত তখন নীরবে মাথা নাড়ল। সত্যি বলতে কি, সে আসে অভিজ্ঞতা আর অলৌকিক গল্পের টানে, আর তার সঙ্গে তার ছোট ভাইপোটা এসেছে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করতে।
বাস্তব জীবনে অনুভূতি একটা সাংঘাতিক স্নায়বিক সংঘর্ষ, আর এই স্নায়বিক সংঘর্ষের পরিণতি কখনো ভয়ঙ্কর, আবার কখনো সুখ লাভেরও হতে পারে। তবে তার ভাইপো শতদ্বীপের ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি দেখতে পাওয়া গেল। মুখ ফসকে কিছু বলে না ফেলে তাই শাশ্বত পা পাটা দিয়ে ওর পায়ের ওপর চাপ দিল। তার মনে হওয়াটা প্রধান ব্যাপার নয়। সাধারণ মানুষের মনস্তত্ত্ব এমন, কোন উৎস থেকে কোন তথ্য পেয়েছে সেইটার সঙ্গে বাস্তব জীবনকে মেলাতে শুরু করে। অডিও স্টোরিতে যেমন গল্প শোনে, সেগুলো তো বাস্তবে কেউ দেখেনি, তাই শতদ্বীপ এটাই ভাবল যোগেশ দাও তাদের মতো কাল্পনিক গল্প বলবে। পেটে আটকে রাখা উচিত নয়, পরিষ্কার ভাষায় যাকে বলে বন্ডামি। তাদের খানিকক্ষণ নীরবতা আর বাইরের মেঘের গর্জনে আবার গল্পের মধ্যে প্রবেশ করল যোগেশদা। একটা পালমাল বার করে খুব জোরে টেনে বাড়ির ওপরের চালের দিকে একটা ধোঁয়ার কুণ্ডুলি ছাড়ল। মনে হয় যোগেশদার জীবনে সত্য মিথ্যা মিলে এরকম একটা ধোঁয়ার কুণ্ডুলি জীবন তৈরি হয়েছে, আর তারা সাধারণ মানুষের মতো সেই ধোঁয়ার বাতাসে ভাসতে পছন্দ করে। 25 আগে তখন তোমার মামিমা কিন্তু বেঁচে ছিল। আমার তখন সবে সার্জারি হয়েছে। তখন আমি বিশ্রাম করার জন্য হাসপাতালের সরকারি ঘর ত্যাগ করলাম। আমি চলে এলাম গঙ্গার ধারে। কলকাতার বাগবাজারে রামকৃষ্ণ লেনে একটা ভাড়া বাড়িতে উঠলাম। অ্যালোপ্যাথিক চিকিৎসা আমার নখদর্পণে ছিল, কিন্তু শৈশব থেকে দাদুর কিছু পুরনো পুঁথি থেকে আমি আয়ুর্বেদ সম্পর্কে অল্প বিস্তর জ্ঞান লাভ করেছি। আর বেশ কমাস ভোর ভোর উঠে গঙ্গায় স্নান করতে যেতাম। বাগবাজারের 5 মাথা মোড় থেকে সপ্তাহে মাঝে মধ্যেই দক্ষিণেশ্বরে ভোর ভোর চলে যেতাম। তখন তো ওই লাইনে মেট্রো চালু হয়নি। তখন শ্যামাপদ খ্যাপা চক্রবর্তী নামে এক সাধকের কাছে আমার মন চুম্বকের মতো এঁটে বসলো। মায়ের দর্শনের পাশাপাশি ওর টানে যে আমাকে কতবার যেতে হয়েছে তার আমি ব্যাখ্যা দিতে পারবো না। দেশে ফিরে আরো বিভিন্ন জায়গায় ভবঘুরের মতো ঘুরে বেড়ালাম। তোমার মামিমার মৃত্যুর পর তো পুরো একাই হয়ে গিয়েছিলাম। এই নিঃসঙ্গতা কাটাতে যেখানে সেখানে ঘুরে বেড়াতাম। অনেকের সঙ্গে পরিচয়, অনেক কথা, অনেক অভিজ্ঞতা। যাই হোক, বাগবাজারে তখন আমি পুরপুরে গঙ্গার বাতাসে সুস্থ হচ্ছি। তখন গঙ্গার সামনে ওই বস্তি এলাকাটা তৈরি হয়নি, পরিষ্কারই ছিল। রাতের বেলা ফ্যানও লাগতো না। একদিন দুপুরবেলা তোমার মামি তেলে বেগুন ভাজছিলেন, আর সেই সময় হলো এক আশ্চর্য ঘটনা। সেই সময় গ্যাস জ্বালিয়ে 8 ঘন্টা ধরে একটা বেগুন কেউরি ভেজেই চলেছেন, তবুও বেগুনের রস কাটছে না। বেশি পরিমাণে জলে ভিজিয়ে নিয়েছিলেন, তাই হয়তো হচ্ছিল এমন। আমরা বরাবর বেগুন ধুয়ে সবকিছু বেছে একটু শুকিয়ে নিয়ে তারপর তেলে ছাড়ি। আমি ভেবেছিলাম হয়তো কোনো পোকা টোকা ছিল, তার শরীর থেকে এক প্রকার তরল নিঃসৃত হওয়ার ফলে এত দেরি হচ্ছে। তাই ওই বেগুনের বীজটা ফেলে দিতে বললাম। কিন্তু আশ্চর্যের বিষয়, 10খানা বেগুনের টুকরোর প্রত্যেকটাই এভাবে 1 ঘন্টার ওপর হয়ে গেল, সম্পূর্ণ ভেজে ওঠা হলো না। এর পেছনেও কি কোনো শক্তি বা নিয়ন্ত্রণ? আমি আর্যা দেবীর পায়ের ধুলো মেঘে স্নান করেছিলাম। এ ঘটনা ঘটে তাও তো গড় মন্দিরের শ্মশানের কাছে। এরা বিহারের মাধবনী জেলায় ওই দক্ষিণ মহাকালীর এক মন্দিরে। তখন আমি একরকম
বিশেষ স্নায়বিক উদ্দীপনা আর একটা ক্ষমতা পাই। হয়তো আজকে বিজ্ঞান আমাকে এটার, হয়তো আমাদের বিজ্ঞান এটাকে নিউরোপ্লাস্টিসিটি বলে। কি হতো জানো, বারবার আমার চোখের মনির ব্যাসার্ধ আমার নিয়ন্ত্রণ ছাড়াই একা একা বড় বা ছোট হতে থাকে। এর মানে কোনো দুঃসংবাদ বা কোনো অপ্রাকৃতিক জিনিস বা ঘটনার সম্মুখীন হতে চলেছি আমি। তারপর কি হলো দাদা ঠাকুর? বিকেলের দিকে আমি আর তোমার মামিমা গঙ্গার হাওয়া খেয়ে বাসায় ফিরলাম। আমাদের বাড়িটা গলির ভেতরের দিকে। গলির কাছে এগিয়ে যাচ্ছি, দেখলাম আমার দরজার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। খুব কাছে যেতে প্রায় নিভু নিভু টুনি বাল্বের আলোতে দেখে চিনতে পারলাম আমার একজন দুঃসম্পর্কের গ্রামের জ্যাঠামশাই, হারাধন গুচ্ছাইত। হঠাৎ এত বছর পর তাকে দেখে প্রথমে একটু অবাকই হলাম। তারপর তাকে আমি হাত জোর করে প্রণাম করলাম। তোমার মামিমাও তাকে প্রণাম করলো। কিন্তু জ্যাঠামশাইয়ের দুটো চোখে প্রচন্ড ভয় আর আতঙ্কের ছাপ। দুপুরবেলা আমি যেটা টের করেছিলাম হয়তো তেমন কিছুই হতে চলেছে। এরপর আমি দরজা খুলে জ্যাঠামশাইকে পা ধোয়ার জল দিয়ে একটু শরবত দিলাম। তারপর আমার বৈঠকখানাতে বসলাম। তোমার মামিমাও বসলো। তারপর আমি জ্যাঠামশাইকে জিজ্ঞাসা করলাম ভালো আছেন কিনা এইসব। কিছুক্ষণ জ্যাঠামশাইয়ের মুখে কোনো উত্তর নেই। আমি আর তোমার মামিমা দুজনেই ভাবলাম লোকটা অনেকটা পথ হেঁটে এসেছে, হয়তো খুব ক্লান্ত। তা তোমার মামি বললেন, জ্যাঠামশাই আপনাকে একটু হাওয়া করব? একটু দাঁড়ান, বৈঠকখানার গঙ্গার ধারে জানালাটা ওটা খুলে দিই বরং। তারপর তোমাদের মামিমা জানলাটা খুলে দিল। একটা হাত পাকা নিয়ে জ্যাঠামশাইয়ের পাশে বসে হাওয়া করতে থাকলো। অনেকক্ষণ চুপ থাকার পর জ্যাঠামশাই বেশ ভয়ে ভয়ে ভারাক্রান্ত হয়ে কাঁপতে শুরু করলো এবং তার গা হাত পা, এত বড় বয়স্ক মানুষ আমাদের সামনে কাঁদছে। আমরা দুজনেই একটু অপ্রস্তুত বোধ করলাম। আমি যখন জ্যাঠামশাইয়ের শরীরে হাত দিলাম দেখি ভয়ানক জ্বর। এই ভয়ানক ভাবেই তিনি কেঁদেও চলেছেন। কিছুক্ষণ কান্নাকাটির পর তিনি প্রায় অজ্ঞান হয়ে গেলেন, কিছু বলতে আর পারলেন না। সেদিনের মতো রাতে বিশ্রাম নিয়ে সকালে ঘুম থেকে উঠে জামা কাপড় পরে প্রায় বেরোনোর জন্য প্রস্তুত। তিনি হয়তো আমাদের সামনে এমন একটা পরিস্থিতি তৈরি করে একটু লজ্জায় পড়ে গেছেন। তবে আমি এসবের তোয়াক্কা না করে সকালে তার ঘরে গিয়ে তার হাত দুটো শক্ত করে ধরলাম। তারপর আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? আপনি কাল কিছুই বললেন না, রাতে তেমন কিছু খানওনি, একটু চিড়ে সন্দেশ খান। এই কল্পনা, কল্পনা, এই একটু চিড়ে সন্দেশ নিয়ে আসো তো জ্যাঠামশাইয়ের জন্য। একটু পরে চিড়ে সন্দেশের থেকে একটা সন্দেশ গোটা খেয়ে এক মুঠো চিড়ে মুখে যেই না ঢুকিয়েছে, তারপরে কাশির চোটে সব কটা চিড়ে মাটিতে ফেলে দিল। গোটা সন্দেশ খেতে খেতে এবার সে আর ধৈর্যের বাঁধ রাখতে পারল না, কুপিয়ে কেঁদে উঠল। বাবা যোগেশ, আমার ভাগ্নে, মানে তোমার দূর সম্পর্কের দাদা পারিন কথাটা বলেই জ্যাঠামশাই কাঁদতে শুরু করলেন আবার। আমি তখন তার পিঠের উপর হাত বুলিয়ে দিতে থাকলাম।
বাড়িন আর বেঁচে নেই বাবা, বেঁচে নেই। সে রক্ত ক্যান্সারে মারা গেছে। আমরা কেউ তার শেষ রক্ষা করতে পারলাম না। তোমাদের এখানে পিজিতে ভর্তি হয়েছিল। আমি কাল হাসপাতাল থেকেই ফিরছি, কিন্তু সে মৃত্যু ভয়ানক মৃত্যু বাবা। আমার ভাগ্নে যোগেশ দিদির প্রসবের পর ওর বড় ছেলেকে প্রথমে আমি কোলে তুলে নিয়েছিলাম। সেই বাড়িটা আমার সামনে ছটকাতে প্রচন্ড পরিমাণ রক্ত, বমি, আর শরীরের কি হাল কি বলবো তোমাকে যোগেশ। ঈশ্বর, এ মৃত্যু যেন আর অন্য কাউকে না দিক। তারপর জ্যাঠামশাই এমন কান্না শুরু করলেন, তার সম্পূর্ণ দু নাক জুড়ে সর্দি যেন জবজব করতে লাগলো। এরপর বিষয়টা যেভাবে খুলে বললেন, তাতে ঘটনার সূত্রপাত 2 মাস আগেই হয়েছিল। ইতিমধ্যে যোগেশদা একটা সিগারেট শেষ করেছে। এবারে ভেতরের ঘরের জানালার পর্দাটা টেনে দিয়ে এসে আবার আরাম করে তার সোফায় বসল। তারপর বলতে শুরু করলো, আমার জ্যাঠামশাই বললেন, হঠাৎ একদিন তিনি খেতে বসেছেন, বাড়ির অদ্ভুত কিছু ব্যবহার শুরু করলো। প্রথম কেউ এত গুরুত্ব দিত না, কিন্তু পরে পরে সেটা এত বড় আকার ধারণ করবে কেউ বিশ্বাস করতে পারেনি। আমার দিদিদের মানে ঘোষেদের, ওদের তো বনেদি পরিবার, বড় 3 তলা বাড়ি, একদম নিচের তলায় ঢুকতে বারান্দা, 2টো কামরা পাশাপাশি, তারপর বাড়ির পেছনে আরও একটা বারান্দা। এই বড় বারান্দাতেই মাটির মেঝেতে আসন পেতে বড় কাঠের তক্তার ওপর কাঁসার থালায় খাওয়ানোর রীতি আছে। একদিন আমার দিদি চৈতালি তার স্বামী ও তার 2 ছেলেকে খাবার বেড়ে দিচ্ছে। রান্নাঘরে বসে আছে দিদির ছোট ছেলের বউ, মানে আমার ছোট ভাগনার বউ রাধা সন্তান সম্ভবা। হঠাৎ ডালের বাটিটা দিয়ে যাওয়ার পর ভাত খেতে খেতে বারিন বলে উঠল, কি চুল কেন মা? বনেদি বাড়ি, ঘোষেদের বংশ আগে জমিদার ছিল। জমিদারি ক্রোধের রক্ত বইছে গোটা শরীরে। মা হোক মাসি, সবাইকে রক্ত চোখে দেখে। প্রচণ্ড জোরে চেঁচিয়ে প্রশ্ন করল বারিন, প্রায় ধমক দেওয়ার মতো করে আবার জিজ্ঞেস করল, কানে কথা যাচ্ছে না মা? আরে আমার এই থালাতে কোন শুয়োরের বাচ্চা চুল দিয়েছে? জবাব দাও মা, শালার গলা টিপে আজকে না আমি। উত্তেজিত হয়ে পাশ থেকে আমার জামাইবাবু বিকাশ ঘোষ, মানে বারিন আর বংশীর বাবা, খাবার থালা ছেড়ে উঠে এসে ছেলের থালার ওপর পর্যবেক্ষণ করছে। ওদিকে রান্নাশাল থেকে ছুটে এলো চৈতালি। কই বাবা বারিন, তোমার থালায় তো চুল নেই, কোথায় চুল? হ্যাঁ, কি বলছো কি বারিন? আমি নিজে যত্ন নিয়ে তোমার জন্য খাবার বেড়েছি, কোথায়? কিছু তো নেই। তারপর যে রাগটা জমে উঠেছিল সেটা যেন পুরো বাষ্পের মতো উড়ে গেল বারিনের শরীর থেকে। এবারে সে থালাটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ভয় পেতে থাকলো। গা হাত পা কেঁপে উঠল। একটা সময় পরে কাঁপা কাঁপা গলায় ফুঁপিয়ে কেঁদে বলল, ওই তো চুল, ওই তো দেখতে পাচ্ছ না মা, আমার প্রত্যেকটা খাবারের মধ্যে। ওই দেখো না ভাতের দানার প্রত্যেকটার মধ্যে শুয়োপোকার মতো কেমন এদিক ওদিক নাড়াচাড়া করছে মা। ডালের বাটিটা ঠোঁট দিয়ে চুকচুক করে খাবে বলে মুখে তুলে নিল। তারপর তার মনে হলো যেন অসংখ্য চুল
তার মুখের মধ্যে ঢুকে যাচ্ছে সাপের মতো লক লক করে। তারপর ডালের মধ্যে এত চুল এলো কোথা থেকে? এ এ তো যেন সাপের মতো আমার মুখে ঢুকে যাচ্ছে। মা, ও মা, ও মা, আমার কি হবে মা? তারপর ডালের বাটিটা ছুঁড়ে ফেলে দিল। চোখের সামনে পরিপাটি করে সাজিয়ে রাখা মাছের মাথার ঝোল, কুমড়োর ঘ্যাঁট, টক আর মুড়ি ঘন্ট আর গোটা থালা সমস্ত কিছু ধরে ছুঁড়ে ফেলে দিল। তারপর আসন থেকে উল্টে মেঝেতে পড়ে গেল। বারিনের দুটো চোখ লাল, সে কি প্রচণ্ড বিভৎস লাল, আর তার ঠোঁটের একটা কোণ থেকে সাদা গজগজে তরল বেরিয়ে এলো। তখন জ্যাঠামশাইয়ের কথা শুনে আমি ভাবলাম, শরীরে প্রচন্ড পরিমাণে আতঙ্ক পেলে আর ভয়ের কারণে অতিরিক্ত লালা গ্রন্থির নিঃসরণ হয়। তার জন্য ওই গজগজে তরল বেরিয়ে আসাটা অস্বাভাবিক নয়। আমি জ্যাঠামশাইয়ের কথার মাঝে বাধা দিলাম, সমস্ত কিছু শুনতে লাগলাম। ঠিক তার 2-3 দিন পর স্নানের ঘাটে চান করতে যাবে বাবা আর তার 2 ছেলে, মানে বারিন, বিকাশ আর বংশী। 3 জন নেমে ভালো মতো গায়ের চামড়া ঘষছে। তারপর বংশী আর বারিন সাঁতার কেটে মাছ পুকুরের দিকে যাচ্ছিল। বারিন একদম ছোটবেলা থেকে সাঁতার শিখেছে, কিন্তু হঠাৎ করে সাঁতারে পটু ছেলেটা পুকুরের মাঝখানে খেই হারিয়ে ফেলে চিৎকার করছে, বারবার জলের তলায় চলে যাচ্ছে। ও যেন কোনো জিনিসকে ভয় পেয়েছে, কিন্তু এইরকম হওয়াটা তো অস্বাভাবিক। সাঁতারে ও একদম পটু। বংশী ওকে ধরে পুকুরের চাতালে নিয়ে এলো। তারপর পুকুরের দিকে অঙ্গুলি দেখিয়ে বারিন বলল, চুল সারা পুকুর জুড়ে কিলবিল করছে, চুল শুয়োপোকা সাপের মতো কিলবিল করছে চুলগুলো। আমাকে মাছ পুকুরে ঘিরে ধরেছে আমাকে মাছ পুকুরে। খুব ভয়ঙ্কর চুল, খুব বেশি বেশি চুল। আমাকে বাঁচাও বংশী, বংশী বংশী বংশী, তুমি আমাকে রক্ষা করো ভাই, ভাই তুমি আমাকে বাঁচাও ভাই। এই বলে ভয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে ছুটে বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে চেঁচাতে ঘরের মধ্যে পালিয়ে গেল। তারপর দিন দিন বাড়ির বাইরে বেরোনো বন্ধ হলো। যেখানেই যায় শুধু চুল আর চুল। বলে কিনা, আমার ঘরে চুল, খাটের নিচে, ওইখানে, চাঁদের উপরে, আমার বিছানায়, বাড়ি না সারা শুধু চুল আর চুল। আমাকে পুরো ঘিরে ধরেছে, আমার চারিদিকে চুল, আর আমার শরীরটাকে পেঁচিয়ে রেখেছে চুল, আমার গলা টিপে ধরেছে চুল। দাঁত খিচিয়ে সারা শরীরে নিজের নখে আঁচড় কেটে গলা ফাটিয়ে চিৎকার করে এই কথাগুলো বলতো। অথচ আশ্চর্যের বিষয়, দিনের পর দিন ওর মাথার চুলের ঘনত্ব কমতে থাকলো। ঘোষ বংশের জিনে টাক পড়ার প্রবণতা কখনো দেখিনি, এই প্রথম বাবা। প্রায় 2 সপ্তাহ পর ওর সম্পূর্ণ মাথার চুল প্রায় উঠে যেতে থাকলো। টাক তো দেখা দিলই, তার সঙ্গে মাথার চামড়াতে কি বিভৎস রকমের পচন ধরতে শুরু করলো। চামড়াতে পচন ধরতে শুরু করেছে মানে কোনো সাংঘাতিক সংক্রমণ রোগ বা ডার্মাটাইটিসের রোগে ভুক্তভোগী হচ্ছে। চুলের প্রতি ভয় মানে মনোবিজ্ঞানে যাকে বলে কেটোফোবিয়া। গ্রিক দেশে কেটো শব্দের অর্থ হচ্ছে চুল, আর ফোবিয়া মানে তো তোমরা জানো, ভয় পাওয়া। বাড়ির মানসিক রোগ এবং শারীরিক রোগে মারাত্মক পরিমাণে ভুক্তভোগী হচ্ছে। তা আমি প্রথমে সেটাই ধারণা করেছিলাম। কি জানো তো বাবা, বেশ কবছরের অভিজ্ঞতা অনুযায়ী যখন আমি হাসপাতালে ছিলাম, অনেক রকম মানসিকভাবে বিকৃত, যাকে বলে সাইকোপ্যাথ, এরকম অনেক পেশেন্ট দেখেছি। মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়া আর অপ্রাকৃতিক শক্তির কবলের পড়া, দুটোর মধ্যে এত মিল যে সূক্ষ্ম পার্থক্যটা চিহ্নিত করা প্রচণ্ড মুশকিল।
নিম্নমানের তন্ত্র সাধনা, ওদিকে চিকিৎসা বিজ্ঞানে অবহেলা, আর সবকিছু মিলিয়ে এই জিনিসগুলোকে অনেক জটিল করে তোলে। আর যে পেশেন্ট বা রোগী তাকে মৃত্যুর মুখের দিকে ঠেলে দেয়। কখনো অপ্রাকৃতিক শক্তির অস্তিত্বের উপর সন্দেহকারী চিকিৎসক নিজের অহংকারে তার কাছে রেখে দেয়, আবার কখনো নিম্নমানের তান্ত্রিক সেটাকে কোনো রোগ মনে না করে নিজের কাছে রেখে দেয়। কিন্তু একটা হচ্ছে কয়েনের এপারে, আর একটা উল্টো দিকে। যাই হোক, জ্যাঠামশাই আরো বলল, ধীরে ধীরে পাড়া প্রতিবেশী কারো সাথে কথা বলা সহ্য করতে পারল না, ঘরের মধ্যে একা থাকতো। তারপর কি হলো, বাড়ির ঘরের এক কোণে গিয়ে থাকতে শুরু করলো। বিছানাতেও ঘুমোতো না। দিদি তো দেখে প্রচণ্ড কান্নাকাটি, আর তার বাবা দিল মাথায় হাত। কোন সর্বনাশ নেমে এলো সংসারে। তারপর হঠাৎ করে একদিন ওর কফে রক্ত উঠে এলো। 5 দিন যেতে না যেতে নাক দিয়ে রক্ত পড়তে শুরু করলো। তারপর চোখের দুটো সাদা স্তরে রক্তে লাল হয়ে গেল। এরপর ধীরে ধীরে প্রচণ্ড রক্ত বমি। একদিন হঠাৎ রাতে খাওয়ার পর হাত মুখ ধুতে ধুতে হঠাৎ বাড়ির রক্ত বমি করতে শুরু করলো। তার বুকে হাত দিয়ে তার ভাই বাতাস করছে। ওদিকে শাড়ির আঁচলে দাঁত কামড়ে কান্নাকাটি করছে দিদি। বাড়িন, ও বাবা বাড়িন, কি হলো রে তোর বাবা? কোন মুখ করে তোকে ধরলো? কে তোর সর্বনাশটা করলো বলতো? কি হবে আমার মানিকের? ও ভগবান, ঈশ্বর, হায় ঈশ্বর, তুমি এ কি করলে? ও বাবা বাড়িন, কি হলো তোর? গ্রামের কবিরাজকে দেখানো হলো। অনেকেই প্রথমে যক্ষা বলে ধারণা করল। তারপর বাড়িতে একটা সন্তান সম্ভবা মেয়ে আছে, তাই সবাই মিলে রাধাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিল। গর্ভবতী দশায় এ সমস্ত জিনিস তার পক্ষে সহ্য করা অসম্ভব। এবারে হঠাৎ কি খেয়াল হলো, একদিন দুপুরে হাত পা পাগলের মতো ছুঁড়ে বাড়িন বলল, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, বিয়ে 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 বাবা, বাবা আমি বিয়ে করবো, আমাকে বিয়ে দিয়ে দাও না বাবা, বিয়ে বিয়ে বিয়ে। কিন্তু এমন ছেলেকে কে বিয়ে করবে? নিজের পিতৃকর্তব্য আর পিতৃ সংশয় দুটোর মধ্যে পড়তে লাগলো বিকাশ। তার ছেলের এই দশা, তার মধ্যে কে তাকে বিয়ে করবে? অনেক কষ্ট করে একটা স্বামী মরা মেয়ের সাথে বিয়ে ঠিক হলো। বাড়িন তাকে মেনেও নিল। বিয়ের দিনক্ষণ ঠিক হলো। চারিদিকে সানাইয়ের আওয়াজ। কন্যাদানের সময় বিয়ের মণ্ডপে আবার বাড়িনের পাগলামি শুরু হলো। দাউ দাউ করে জ্বালা আগুনে নিজের পাঞ্জাবিটা খুলে ছুঁড়ে ফেলে দিল। তারপর সেই আগুনে শুরু করলো রক্ত বমি। মাঝে মাঝে কেউ বুঝতে পারতো না নিজে থেকেও রক্ত বমি করে নাকি এটা ওর কোনো রোগ। প্রথম বমি করার সময় যেভাবে ওর শরীরটা ভেঙে যাচ্ছিল, পাঁজরের হাড় দেখা যাচ্ছিল, পরে পরে বমি করার পর যেন আরও বেশি ওর শরীরের রসকস দেখা যেত। তারপর খুব জোরে হা করে শেয়ালের মতো চিৎকার করে উঠল বাড়ি। সব কিছু ঠিকঠাক করে বাসর রাত পর্যন্ত নিয়ে যাওয়া হলো। কিন্তু বাসর রাতে ঘটল আরেক ঘটনা। নতুন বউ মালতীকে কাছে ডাকলো বাড়ি। আসো আসো মালতী, কাছে আসো, আমাকে ভয় পেও না, ভয় পাচ্ছ, আমি তোমার কোনো ক্ষতি করবো না। আসো আসো, তুমি তো আমার সহধর্মিনী। আসো আমরা গল্প করি, কাছে আসো আসো আসো। কিন্তু গল্প নয়, এ তো অন্য কিছু ছিল। নতুন বউয়ের কাঁধের উপর কামড় বসালো বাড়ি। আশ্চর্য রকমভাবে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো, আর তারপর সঙ্গে সঙ্গে হাত দিয়ে ঠেলে কোনো মতে বউ পালিয়ে এলো।
রাতে সবাই জাগাজাগি হয়ে গেল। কোনে পক্ষ তো রেগে আগুন। তারা হাতের কাছে পাত্রকে পেলে লাঠি দিয়ে পিটিয়ে আগুনে পুড়িয়ে শেষ করে দেবে। বিয়ে ওখানে শেষ করে তাদেরকে বিদায় করা হলো। সেদিন আয়নার সামনে হাঁ করে দাঁড়িয়ে থাকলো বারিন। আর খুব আশ্চর্যের কথা যোগেশ, বারিন যখন হাঁ করল, তার রক্তাক্ত মুখের মধ্যে মাত্র 4টে দাঁত, তাও শুধু মাড়ির পেছনের দিকের ছোট দাঁতগুলো। বাকি দাঁতগুলো সব বেসিনের ওপর গড়াগড়ি খাচ্ছে। পরপর ওর শরীর আরও খারাপ হতে লাগলো। কলকাতা নিয়ে আসার পর রক্ত পরীক্ষা করে জানা গেল ওর রক্ত ক্যান্সার হয়েছে। আগের দিন দেহ ছাড়ল। এতক্ষণ পর্যন্ত জ্যাঠামশাই কথাগুলো বলে যেন একটু মুক্ত হলো। প্রেসার কুকারের মধ্যে কোনো কিছু সেদ্ধ করতে দিলে যে পরিমাণে চাপ থাকে, সেটাকে উন্মুক্ত করে দিলে যেভাবে হালকা হয়, নিজের সমস্ত কিছু বলে এভাবেই যেন জ্যাঠামশাই একটু হালকা হলো। আমিও গম্ভীরভাবে শুনছিলাম। সর্বোপরি সাধনার পূর্বে আমি চিকিৎসা বিষয়ে সাধনা করতাম। জ্যাঠামশাইয়ের কথা যখন হচ্ছিল, আমার মস্তিষ্কে বারবার চিকিৎসা সংক্রান্ত কি সমস্যা, দুরারোগ্য রোগ কি হতে পারে তাই ভাবছিলাম। ওর বাড়ির লোক একবারের জন্য কোনো ঠাকুর মশাই বা কাউকে দেখায়নি? সে অনেক দেখিয়েছে, অনেক কিছু ধারণও করেছে, তাতে লাভের লাভ কিছুই হয়নি। কিন্তু সমস্যা তো এখানে শেষ হয়নি বাবা, এটাই তো সমস্যার শুরু। এরপর আরও একটু গম্ভীর হলেন যোগেশদা। তার চোয়ালটা প্রচণ্ড শক্ত হয়ে গেল। কতটা সত্যি আর কতটা মিথ্যে জানা নেই, কিন্তু ঘটনার বিবরণের মধ্যে এক বিশাল ধরনের আকর্ষণ লুকিয়ে আছে। জ্যাঠামশাই আরো বলল, বাবা যোগেশ, বারিনের দেহ আজ হাসপাতাল থেকে ছাড়বে। আজই আমরা নিয়ে গিয়ে ওকে সপ্তাহ করব। কিন্তু হাসপাতালে আসার প্রথম দিন দিদিকে যখন আমি দেখে আসি, তখন তারও কিন্তু মাথায় চুল পড়া শুরু হয়েছিল। ওর চুল পরিচর্যার কৌটোটা যখন খোলা ছিল, আমি খেয়াল করেছি চিরুনি দিয়ে চুল সাজাতে গিয়ে অনেক চুল পড়েছে মাথা থেকে। আর একটা জিনিস যেটা আমি আরো ভয় পেয়েছি, হাসপাতালে যখন বারিন ভর্তি ছিল, মাঝে আমি আর একবার দিদির বাড়িতে আসি। তখন দিদির আরো ভয়ঙ্কর অবস্থা। তুমি জানো নিশ্চয়ই যে চৈতালি কতটা মোটা সোটা মেয়ে। তার শরীর এতটা রুগ্ন আর রোগা কখনো দেখিনি। বিশেষ করে মাথার চুল এতটা পরিমাণে ঝরে পড়েছে, কপালের সিথির জায়গাটা পুরুষদের মতো টাক হয়ে গেছে। উন্মুক্ত জায়গার আশেপাশে চুলগুলো ছড়িয়ে রয়েছে। প্রথমটা ভেবেছিলাম ছেলের চিন্তায় মাথার চুল আঁচড় কেটে ফেলে দিয়েছে, কিন্তু কপালের দিকটা দেখলাম চামড়াটা কেমন শুকিয়ে গেছে। পারলে বাবা একবার এদিকটাই এসো। শুনেছিলাম তুমি ডাক্তারি করছিলে, তারপর তোমার সার্জারির পর তুমি নাকি ঈশ্বর সাধনায় ব্যস্ত হয়েছ, গঙ্গার ধারে এসে উঠেছ। ভালো থেকো বাবা, ভালো থেকো। জ্যাঠামশাইকে আর একটু অপেক্ষা করতে বললাম। সবে কাল জ্বর থেকে উঠেছে, কিন্তু উনি যখন একেবারে নাছোড় বাঁধা, তখন আমরা তো আর বন্দি করতে পারি না। সেদিন বারিনের দেহ হাসপাতাল থেকে ছাড়বে, বাড়িতে গেলে ওর সপ্তাহ হবে। তাই শেষমেশ কল্পনা তাকে এক গ্লাস গরম দুধ খেতে দিল। তারপর তিনি আমাদেরকে বিদায় জানালেন। আমি বৈঠকখানায় ঢুকে একবার পাঁজিটা খুললাম। আশ্চর্যের বিষয় কি জানো? কি যোগেশদা?
পঞ্জিকা অনুযায়ী যেদিন বারিনের শবদাহ হচ্ছে তা ঠিক 1 সপ্তাহ পরে আমার বাবার শ্রাদ্ধ রয়েছে। মানে আমাকে যেতেই হতো। আমার যাওয়া, তার আগে এমন ঘটনা ঘটে যাওয়া, এই কাকতালীয় মিলকে কি বলবো আমি জানি না। এটা কি কোনো কোইন্সিডেন্ট নাকি কোনো ঘটনা অপেক্ষা করছে আমার জন্য? বা আমি কোনো অভিশাপের করাল গ্রাসের মুখে পড়তে চলেছি। শিরীষ গাছের পাতার ফাঁকে পূর্ণিমার গোল চাঁদ দেখা যাচ্ছে। পরিবেশটা বসন্তের। চারিদিকে শুকনো ধানের পাট গুটিয়ে গেছে। জমির উপর ধানের অবশিষ্ট অংশ নলখাগড়ার মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে। জমির উপর দিয়ে হেঁটে চলেছি আমি। হঠাৎ খুব দূর থেকে একটা কান্নার শব্দ শুনতে পেলাম। একটা মধ্যবয়সী মেয়ে, বা মধ্যবয়সী নয়, তরুণীর কান্না। সম্ভবত 19 আর 21-এর মাঝামাঝি। কান্নাটা আসছে একটা পুকুরের থেকে। পুকুরের দিকে এগিয়ে গেলাম। পায়ে লাগছে কাটা বকুলের গাছ আর নলখাগড়ার ঘা। যত কাছে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে সেই কান্নার শব্দ বসন্তের মোহময় পরিবেশে প্রতিধ্বনিত হচ্ছে। এই শব্দ আমার অচেনা, হয়তো অবচেতন মনের শব্দ। খুব কাছে এগিয়ে যাওয়ার পর দেখলাম পুকুর পাড়ে শিরীষ গাছে পিঠ ঠেকিয়ে পা দুটো জলে ডুবিয়ে আছে একটা তরুণী। তার বাম দিকের কাঁধ পূর্ণিমার আলোতে দেখা যাচ্ছে। গায়ের রং শ্যামলা গরনের, মুখটা ভারী মিষ্টি, কিন্তু কপালটা দেখে একটু অপ্রস্তুত হলাম। কপালে সেঁদুরটা ঘাটা, মাথার এলোকেশ চুল, কাঁধের উপর চুলগুলো মেলা। সম্ভবত পায়ে পড়ে আছে একটা নূপুর। আমি হাঁটু গেড়ে বসলাম তার কাছে। শালুক পাতায় পুকুরের পাড়ের চন্দন ফুল তুলে তার কাছে ধরিয়ে তাকে জিজ্ঞেস করলাম, কে তুমি? কন্যা, তুমি কাদের বাড়ির? হ্যাঁ, এমন মধ্যরাতে এই পুকুর পাড়ে কাঁদছো কেন? হয়তো সে প্রস্তুত ছিল আমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। তার জবাবটা তার মুখেই ছিল। ঠোঁটের উত্তরে নয়, মুখের চেহারায়। মেয়েটা যেই হাঁ করলো, কি বিভৎস সেই হাঁ! তার মুখ ও গহ্বরের মধ্যে প্রচন্ড রক্ত, আর গালের এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছোট ছোট রক্তাক্ত মাংস। সম্ভবত সে তার নিজের শরীরের আর দুটো পাটিতে একটাও দাঁত নেই। আমি সেই দেখে চিৎকার করে উঠলাম, আমার হাতের চন্দন ফুলগুলো পুকুরের পাড়ে পড়ে গেল। তারপর আমি যখন ফিরে তাকালাম, তখন পুকুরের পাড়ে আর কেউ নেই। তারপর ঘাটটা একটু উঁচু করতে পুকুরের জলের উপর পূর্ণিমার আলোর থেকে অন্য কোনো এক আলোর ভয়ঙ্কর এক তীব্রতা দেখতে পেলাম। কি সেই বিভৎস সেই আলোর জ্যোতি! সাধারণ মানুষ হলে চোখ বন্ধ করে নিত। তারপর আমি একবারে ঘাড় শূন্যে তুলে উঁচু করে ধরলাম। তখন দেখলাম পুকুরের উত্তর কোণে আম, হিজল আর কাঁঠাল গাছের মাঝে ভয়ানক এক আলোর শিখা, একটা আলোর বলয় তৈরি হলো। তারপর অদ্ভুত এক জ্যামিতিক কোণ, আর সেখান থেকে একটা শরীর বেরিয়ে এলো। কি বিশাল আকৃতি সেই শরীর! ধীরে ধীরে আকৃতি 10 ফুট ছাপিয়ে গেল। চারিদিকে রজনীগন্ধার গন্ধ। গন্ধ অল্প হলে ঠিক আছে, কিন্তু এত পরিমাণ তীব্র গন্ধ, তার সাথে ধূপের গন্ধ, আরো কয়েকটা শব্দ। সেই বিশালাকার শরীরকে ঘিরে শকুনের ডানা ঝাপটানোর আওয়াজ।
তার সাথে দূরের জঙ্গল থেকে বার কয়েক শেয়াল ডেকে উঠল। আলোর দীপ্তির মধ্যে দেখতে পেলাম প্রথমে সেই মুখ। সেই মুখের গড়ন সুন্দর হলেও তার অবয়ব প্রচন্ড ভয়ঙ্কর, রুদ্ররূপী। তার হা করা মুখের গহ্বরের মধ্যে কি ভয়ঙ্কর বড় বড় দাঁত, আর ওই বড় দাঁতের মাঝখান থেকে বেরিয়ে রয়েছে তার রক্তরঞ্জিত জিভ। তার শরীরের চারপাশ থেকে বেরিয়ে রয়েছে মোট 8টা হাত। অষ্টভুজ, হ্যাঁ অষ্টভুজ বলা যাবে। অনেকের জন্য দেখলাম ত্রিশূল, খড়গ, খপ্পর বা নরমুণ্ডের কপাল পাত্র এবং বরদ মুদ্রা, অর্থাৎ বিশেষ ধরনের আশীর্বাদ করার ভঙ্গিতে দেবী তার ক্রোধ বর্ষণ করছেন। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে তার এলোমেলো চুল বাতাসের দোলায় কেমন দুলছে। আমি তাকে দেখে চিৎকার করে উঠলাম, মা, মা গো, তুমি কে মা? কোন রুদ্র ভৈরবী, কোন কাপালিকা, কোন বলপ্রদায়িনী? কে তুমি? কে তুমি হে বরদভদ্রা? কে তুমি? সব আমি ঘুমের ঘোরে স্বপ্নেই দেখছি আর চেঁচাচ্ছি। আমার আর্তনাদ শুনে বিছানার পাশে শুয়ে থাকা আমার স্ত্রী, মানে তোমার মামিমা, উঠে বসলো। আমাকে হাওয়া করতে করতে জল দিল। তারপর জিজ্ঞেস করলো, এ কি কি দেখেছো স্বপ্নে? এমন উন্মাদের মতো চেঁচাচ্ছ কেন? দেখো কল্পনা, আমি জানি পিতৃশ্রাদ্ধ খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমার মনে হয় এবার আমার ভিটে বাড়িতে একা যাওয়াটাই ঠিক হবে। তুমি তোমার বাপের বাড়ি কদিনের জন্য যাও। আমি বাসায় ফিরে এলে তোমাকে টেলিফোন করে নেবো বা চিঠি পাঠিয়ে দেবো। অপারেশন হয়েছে ক মাস হলো, তুমি শ্রাদ্ধের জন্য শুধু যাচ্ছ না সে আমি জানি, কিন্তু দেখো তোমাকে আমি ছাড়তে পারবো না একা। যতই যা কিছু হোক আমাকে সঙ্গে নিয়ে চলো। দাদা ঠাকুর, তার মানে এতক্ষণ ধরে আপনি স্বপ্নেই দেবীর মূর্তি দেখছিলেন। এই দেবীর নাম কি? কেনই বা আপনি স্বপ্নে এমন দেখলেন? যোগেশদা একটু হাসল, তারপর আবার একটা পান সেজে মুখের মধ্যে পুরে নিল। তারপর বলল, বাবা, এত তাড়াতাড়ি বলে দিলে তো সবটাই শেষ। তবে হ্যাঁ, এটা হলো আমাকে আহ্বান জানানোর একটা সংকেত। যাই হোক, তোমার মামিমা তো কোনো মতেই রাজি নয়। অনেক বুঝিয়ে সুঝিয়ে জোর জবরদস্তি করে তাকে বাপের বাড়ি পাঠালাম। ঠিক তার পরের দিন ভোর আমি রওনা দিলাম দেশের বাড়িতে। এখানে আমার ডাক্তার বন্ধুদের সাথে কথা বলে জ্যাঠামশাই দিদি অর্থাৎ চৈতালিদির জন্য চামড়ার কিছু ওষুধ নিলাম। বিকাশ আর চৈতালি ওদের দিদিই বলতাম, যেমন তুমি আমায় দাদা বলো শুধু। হ্যাঁ, ওই রকমই। কথার মাঝখানে হঠাৎ সদানন্দ কাকু যোগেশদাকে দুপুরের খাবারের কি ব্যবস্থা করবে তা জিজ্ঞাসা করতেই যোগেশদা বললেন, পুকুরের বড়শি দিয়ে বড় পুঁটি মাছ ধরো সদা। আমার 2 আগন্তুক অতিথিকে মাছের ডিমের বড়া আর মাছ ভাজা খাওয়াবো। হ্যাঁ, কোথায় ছিলাম জানো? ও হ্যাঁ, তারপর আমি চলে এলাম আমার দেশের বাড়িতে। প্রথম প্রত্যেক দিন আমি ঘোষেদের বাড়ি যাওয়া আসা করতে শুরু করলাম। আমার জানা কিছু গাছগাছালি, তার সাথে কলকাতা থেকে কিছু মলও মেলেছিলাম। চৈতালি দিকে সে সমস্ত কিছু দিলাম। তাকে তো থামানো যায় না। ছেলের মৃত্যুর পর পোশাক পরিচ্ছদের ঠিক ছিল না, মস্তিষ্ক বিভ্রম আর পাগলামিতে ভরেছিল। ছোটবেলা থেকে শুনেছি ওই ঘোষেদের বাড়ি বনেদি পরিবার, রমরমা করে অনুষ্ঠান হতো। এদের বাড়িতে দেখলে বোঝা যেত প্রকৃতপক্ষে বাঙালি 12 মাসে 13 পার্বণ। হ্যাঁ, কিন্তু সেই ঘোষেদের এখন কি নির্লিপ্ত অবস্থা।
এদিন প্রথম আমি বাড়ি যাই, সেদিন একটা আশ্চর্যকর জিনিস খেয়াল করেছিলাম। আমার ষষ্ঠ ইন্দ্রিয় সর্বদা সজাগ। আমার মাথার পেছনে, আমাদের এই যে অংশটা দৃষ্টিশক্তির ক্ষমতা ধারণ করে তার ঠিক নিচে, ঘাড়ের একদম উঁচু অংশে একরকম অমসৃণ অনুভব হতে লাগলো। তারপর দিন কয়েক যেতে একদিন দুপুরে ঘোষেদের বাড়িতে খাওয়া দাওয়া সেরে বাড়ির পেছনটাতে একটু ঘুরছিলাম। বাড়ির পেছনে এই বাড়ির মালিক কিছু সবজি চাষ করেছে। সেই সবজি বাগানের মধ্যে ঢুকে সেগুলো কেমন বড় হয়েছে সেটাই দেখছিলাম। আর আমারও ওই সবজি চাষের প্রতি প্রচণ্ড ঝোঁক। দেশের বাড়িতে কত করেছি। কিন্তু একটা জিনিস খেয়াল হলো, সবজি বাগানে একটা মাটির মালসার কাছে একটা মরা কাক পড়ে আছে। কিন্তু তার থেকে আশ্চর্য হলো, তার চোখের কোটর থেকে বেরিয়ে আসা নীলাভ চোখ দেখলে জিনিসটা কারোরই শুভ বলে মনে হবে না। কুকুর বিড়ালে যাদের দাঁত টেনে ছিঁড়ে খায়, তাই ওখানে পড়ে থাকা একটা কোদাল দিয়ে মাটিতে গর্ত করে আমি জিনিসটাকে সমাধি দিলাম। তার ওপরে পুকুরের জলকে মন্ত্রবেষ্টন করে ছড়িয়ে দিলাম। আরও কয়েকটা দিন যেতে খেয়াল করলাম চৈতালিদি নিজের হাতের শাখা পলা বাড়ির উঠোনে হাত কুড়ো মেরে ভাঙার চেষ্টা করছে। বিলাসবাবু তাকে থামাতে পারছে না। ঘোষেদের অন্যান্য ভাইদের কিছু বৌমাও এসেছে, কেউ তাকে থামাতে পারছে না। তারা গোছালো চুল, গোটা গাল ভিজে চপচপ করছে। হয়তো সারা রাত শুধু কেঁদে গেছে। আমি একটু সামনে এগিয়ে গিয়ে দেখি কোন পিশাচিনীর প্রভাব পড়লো গো, অকালে আমার সংসারে যে মরক লাগলো গো। কে রক্ষা করবে, কে রক্ষা করবে, কে রক্ষা করবে? কি হবে গো আমার? খেয়াল করলাম চৈতালি যেখানে কাঁদছে সেই জায়গাটা রক্তে রক্তাক্ত হয়ে গেছে। কারণ চৈতালির মুখ থেকে উঠে এসছে সেই রক্ত সকালবেলা, আর সেই রক্তের মধ্যে পড়ে আছে দুটো দাঁত। চুলের কি অবস্থা! চুলের রং পরিবর্তন হয়ে সম্পূর্ণ বাদামি হয়ে গেছে। আমি বাড়িতে ছুটে গিয়ে কিছু ওষুধ আনলাম। বংশী আমাকে বলল ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমি বারণ করলাম, কারণ এতক্ষণে বুঝে গেছি ডাক্তার, বদ্যি, কবিরাজ কোনো কিছুতেই আর কিছু হবে না। মহাপ্রলয় ঘনিয়ে এসেছে। কেন, তুমি কি কিছু আন্দাজ করতে পেরেছিলে নাকি? আরে বলো। সম্পূর্ণ সঠিক ছিলাম না তখন, কিন্তু দীর্ঘ পাপ আর অভিশাপের ফলে যারা ভুক্তভোগী হচ্ছে, বাড়ির ঈশান কোণে একাদশীর দিনে কাকের মৃতদেহ, অসময় শীতলা পূজার উত্থানের সময় মুখে রক্তবমি, আর কর্কট রাশির মাড়ি থেকে দাঁত করে যাওয়া, এগুলো কোনো স্বাভাবিক কাজের ফল নয়। প্রায়শ্চিত্ত, বুঝলে বাবা? প্রায়শ্চিত্ত শব্দটা একটা ছোট শব্দ হলেও শব্দটার ভার কিন্তু প্রচন্ড বেশি। হাজার হাজার বছর ধরে ইতিহাস সাক্ষী রয়েছে। রাজা, মহারাজা, ব্রিটিশ সরকার, তন্ত্র মন্ত্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র সবাই, মৎস্য থেকে মানুষ, প্রত্যেকটা প্রাণী সবাই করে চলেছে প্রায়শ্চিত্ত। হয়তো আমরা সবাই প্রায়শ্চিত্তের বেড়াজালে বাঁধা। তোমাকে বলেছিলাম না, শুধু একটা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি, একটা নির্দিষ্ট জ্যামিতিক কোণ, ওই রকম ত্রিমাত্রিক কোণের মধ্যে আমি অদ্ভুত দেবীকে প্রথম দেখেছিলাম স্বপ্নে। এগুলো সব কিছু পূর্বকৃত পাপের ইঙ্গিত। কিন্তু কি সেই গোপন পাপ বা ইতিহাস, তা আমার জানতে বাকি ছিল। পরের দিন সে আর এক কাণ্ড। সকালবেলা চৈতালিদি জল খাচ্ছিল,
গ্লাসের জলটা খেতে গিয়ে হাত থেকে পড়ে গেল গ্লাসটা। ভেঙে যাওয়া কাঁচের গ্লাসের টুকরোর সাথে 4টে দাঁত, জল আর রক্তে একাকার। চৈতালিদেরও মারাত্মক পরিমাণে রক্তবমি শুরু হতে লাগলো। শহরের ডাক্তারকে ডেকে রক্ত পরীক্ষা করতে পাঠালাম। যক্ষা কিংবা রক্ত ক্যান্সার কিছু ধরাই পড়ল না। মাথার চুল শুকিয়ে যেতে যেতে, রক্ত বমি করতে করতে শনিবার দিন অবশেষে চৈতালিদিও মারা গেলেন। তাহলে দাদা ঠাকুর, আপনি যে শহর থেকে এলেন, এই মৃত্যু আপনি থামাতে পারলেন না কেন? আর দেখা, কাকচক্ষু বিশারদ সমস্ত কিছুতে সম্পূর্ণ ঠিক কেউ বলতে পারবে না, কিন্তু অনুমান করা যায়। অবলীলাতে আমি চৈতালির হাত দেখেছিলাম। অপক্ষ সময়ে তার মৃত্যু অবধারিত ছিল। সেটা আমার পক্ষে কেন, আমার থেকে কোনো বড় সাধক এলেও থামাতে পারত কিনা সন্দেহ আছে। আর মৃত্যু শুধু প্রায়শ্চিত্ত নয়, মৃত্যু মানে হলো তৃতীয়বারের সুযোগ। জীবনে বেঁচে থাকতে গেলে এই জাগতিক সমস্ত সুখের ওপরে ষড়রিপুকে যদি জয় করতে পারো, তখন তুমি নিজেই উপলব্ধি করতে পারবে যে মৃত্যু আসলে ঈশ্বরের দান, অভিশাপ নয়। কিন্তু আমি অন্য জিনিস একটা তোমাদের বলতে চলেছি। এতক্ষণ যে চরিত্রটাকে আমি এড়িয়ে গিয়েছিলাম, সেটা হলো এদের বাড়ির চাকর ভানু। ভানুর সম্পর্কে জ্যাঠামশাই আমাকে কিছুই বলেন। খুব ছোটবেলা খাজা সন্দেশ আমার বাড়িতে নিয়ে আসতে দেখেছি ভানুকে। কিন্তু সেই ভানু শারীরিক দিক থেকে একদম ঠিক হলেও মানসিক দিক থেকে ছিল একেবারে উন্মাদ। আমার মনে মনে একটা প্রশ্ন ছিল, এই সমস্ত ঘটনা দেখেই কি ভানু উন্মাদ হয়ে গেছে? আমি দেখলাম ভানুর শরীরের হাত পা একদম ঠিক আছে, কিন্তু তার কোটের কোণ থেকে একটা গজগজে ফেনা বের হচ্ছে। সবসময় মুখ থেকে লালা নিঃসরণ হচ্ছে, আর কেমন হাত পাগুলোকে বাঁকিয়ে বাচ্চাদের মতো করে রাখে, আর বারবার ঘাটটাকে নেড়ে শুধু বলে না না। ভানুকে আমি অনেক কিছু জিজ্ঞেস করলাম, কিছু উত্তর দিতে পারলো না, কারণ ওর স্মৃতিশক্তিতে অদ্ভুতভাবে ছাই পড়েছে। এখন সে কিছুই মনে রাখতে পারে না। তবে একটা জিনিস খেয়াল করলাম, কোনো অশুভ কিছুর ইঙ্গিত, মানে কোনো দুর্ঘটনা? না, আমি যে কদিন গেছি প্রত্যেকদিন বাড়ির বাম দিকে ধুতুরা ফুল গাছে একদিনের জন্য ফুল ফুটতে দেখতে পাইনি। ওদিকে শুনেছি ভানুকে ঘোষেদের বাড়ি থেকে ওষুধ দেওয়া হয়। আমার কেন জিনিসটা সন্দেহ হতে শুরু করলো। এক নয়, দুই নয়, একটা সপ্তাহে কোনোদিনও কি ধুতরা গাছের ফুল ফুটবে না? এও সম্ভব, যেখানে 20 উপস্থিত। একদিন ইচ্ছা করে এই ভানুর ওষুধটা ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম। তখন বুঝলাম ভানুর ওষুধে ওই ধুতরা ফুলের রস মেশানো হয়েছে। এই রসের স্নায়বিক বিষক্রিয়ায় ভানুর শরীরে দিনে দিনে আরো স্মৃতিশক্তি হ্রাস আর পাগলামি বেড়েই চলেছে। কিন্তু ভানুকে ইচ্ছে করে কে এমন ওষুধ দিচ্ছে, ব্যাপারটা যে আমি টের পেলাম সেটা কাউকে বুঝতে দেইনি। তারপর আমি একটু জোর করলাম ঘোষেদের, দেখো বিলাসদা, কিছু মনে করো না, আমি চাই ভানু কিছুদিন আমার কাছে থাকুক, আর তোমাদের সবাইকে আমি একটা রক্ষা কবচ দিলাম, এটা ধারণ করো, আর ভানু কিছুদিন আমার সঙ্গেই থাকবে। প্রথমে আমার কথাটা একদম ভালো মতো মেনে নেয়নি ওরা, কিন্তু উপায় ছিল না যে আমাকে না বলবে। ভানুকে কিছুদিন আমার কাছে রেখে সুস্থ করে তুললাম, কিন্তু ওদিকে যতই আমি রক্ষা কবচ দিই না কেন, বংশী আবার অসুস্থ হতে শুরু করলো। সে একই ধরনের
প্রথম দিকে বংশীর মাথার চুল উঠতে শুরু করলো, তারপর ধীরে ধীরে দাঁত উঠলো এবং রক্ত বমি শুরু করলো। বংশী যদি মারা যায় তাহলে গর্ভবতী বউয়ের পেটে আসন্ন বাচ্চার উপর প্রভাব পড়বে এবং বংশীর পরে এই অভিশাপের বিষ সংসারে থাকা বংশীর বউ রাধা আর বিলাসদার শরীরে ছড়িয়ে যাবে। এবার আমাকে অন্তিম পদক্ষেপ নিতেই হবে। কখনো কখনো পাপের প্রায়শ্চিত্তের একটা সীমা থাকে। একটা পরিবার যতটা সহ্য করার তা তো করবেই, কিন্তু তাকে তার পাপের শাস্তি দেওয়ারও একটা সীমা করা উচিত। কারণ অনুশোচনার চেয়ে বড় অস্ত্র আর কিছুই হয় না। ভানুকে আমার কাছে রেখে কদিন সুস্থ করতে তার মুখ থেকে বেরিয়ে এলো একটা তেতো সত্যি কথা। ভানু তখন প্রায় সুস্থ হয়েছে, এখন স্পষ্ট উচ্চারণ করে কথা বলতে পারে, আগের মতো আর লালা গড়িয়ে পড়ে না। ভানু আমাকে কর্তা বলেই ডাকে। ভানু বয়সে কিন্তু আমার তুলনায় অনেক বড়, তবুও এটা তার অভ্যেস। যাই হোক, বছর 5 আগের কথা কর্তা। সেদিন ছিল আশ্বিন মাসের শুক্লপক্ষ। বিয়ের একটা শুভ মুহূর্ত বটে। আমাদের বারিন, তার প্রথম বিয়ে। তার মানে বারিনের এর আগে একটা বিয়ে হয়েছিল? যোগেশদা কোনো কিছু না বলে ঘটনা প্রবাহ আবহমান রাখতে থাকল। গল্পের গতিপথের মাঝে শ্রোতার প্রধান বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু গল্পের মতো প্রকরণকে প্রকৃতি নিজের হাতে রান্না করে। তাই তো কেমন মশলা হিসেবে ঠান্ডা বৃষ্টি, মাটির সোঁদা গন্ধ আর যোগেশদার বাড়ির মাটির দেওয়ালের খোপরে ছোট্ট প্রদীপের আলো আর ভেতর ঘরের সিগারেটের ধোঁয়ার কুণ্ডুলি আর নীরবতা। তারপর আবার শুরু হলো গল্পের যাত্রা। এত কথা বড় বউ লক্ষ্মীমন্তী আমাদের প্রদেশের নয়, শহরের ব্যবসায়ী মহাজনদের মেয়ে। বিলাসবাবু নিজের বাইরে থাকতে ব্যবসার সময় ঠিক করেছিল বউকে, কিন্তু ওই বউয়ের গায়ের রং রোদে পোড়া শ্যামলা, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু মুখটা ছিল মা অন্নপূর্ণার মতো। সবই ঠিকঠাক হলো। মহাজন বাড়ির মেয়ে অনেক পণ দিল। সত্যি বলতে কি কথা, ওই বিলাস বাবুর বন্ধু বলে তিনি কিন্তু ওই যৌতুক পণ এসবে রাজি হননি। কিন্তু বিলাস বাবু স্ত্রী চৈতালি গিন্নিমা আর আমাদের বড়বাবু বারিন, এরা কিন্তু সমস্ত অর্থ যৌতুক আর পণ নিয়েই বসল। সব কিছুই ঠিকঠাক চলছিল। চারিদিকে বিয়ের সানাই, কত লোকের খাওয়া দাওয়া। আমি নিজে সারাটা দুপুরে বড় বড় কাতলা ধরলাম। বাসর রাতের পরের দিন তখন কেউ নেই ঘাটের কাছে। ঘাটে বসে আছে নতুন বউ আর তার বান্ধবী। আমি তখন ওই পুকুরের উল্টো দিকে ডাব গাছে ডাব পাড়ছিলাম। আমার কানে কথা এসেছে, ও হ্যাঁ কথা, যে মেয়ের সাথে বিয়ে হয়েছিল তার নাম ছিল কোশিলা। কোশিলার অর্থ কি জানো? শব্দটা এসেছে প্রাচীন কৌশল অঞ্চল থেকে। দেবী কোশিলার নাম অনুসারে এমন নাম দেওয়া হয়। তো সেদিন কোশিলা পুকুর পাড়ে বলছিল, আমি বুঝলি, আমার পিঠটা একবার দেখ। তোদের জামাইবাবু না কেমন একটা আঁচড় কেটেছে। আদর করে নয়, কিন্তু একটা জানোয়ারের মতো হিংস্র হয়ে। দেখ দেখ আমার পিঠটা দেখ একবার। না না, প্রথম প্রথম রাতে এমন হয়। আমার সেবারে বিয়ের সময়। যাকে এসব বাদ দে তো, ভালো সংসারে এসেছিস, মানিয়ে নে, সব ঠিক হয়ে যাবে। এরপর একদিন খেতে বসার সময় আমি তখন রান্নাঘরে আছি। বড় গিন্নিকে থালা বাটি সব কিছু ওই পরিষ্কার করে দিচ্ছি।
আর ওদিকে তখন নতুন বউ খাবার নিয়ে তার শ্বশুর বর আর ঠাকুরপোকে দিতে গেছে। সেদিন নতুন বউ নিজের হাতে রান্না করেছিল। একটু খাবার মুখে দেবার পর বারিন রেগে চোখে আগুন করে চেঁচিয়ে উঠে বলল, ও কোন মাকে রান্না করেছো? আমি কে? তারা কোন বাইরের প্রদেশের মেয়ে তুলে আনলো বাবা? শুধু যা একটু বাংলায় ঠিক মতো বলে নাকি শিক্ষিত? কি তার হাতের জাদু? রে এর থেকে তো বিষ খেতে দিতে পারতো আমাকে। এ আবার কি রান্নার ঢং? কড়াইয়ের পিছনের কালো দাগের থেকে আরো কালো মেয়েটার মুখটা। সালা মাগি! নৌ কাঁদতে কাঁদতে আমায় প্রায় সবটাই বলল। কর্তা, চোখের সামনে নতুন বউয়ের চোখ দিয়ে জল পড়ছে। তখন সে ডাল রান্না করছিল। ডালের তরলে তার চোখের জলের ফোঁটা গড়িয়ে পড়ল। শাড়ির আঁচলে মোছার চেষ্টা করলো। আর ওদিকে আমাদের বড় বাবু, কি বলবো কর্তা, সে কি বিভৎস কাণ্ড! তোর ওই হাত আর মুখ আমি সালা পেতনি মুখ। তারপর কর্তা বারিন খাবার থালা ছুঁড়ে রান্নাঘরের দিকে এগিয়ে এলো। নতুন বউ সবে রান্না করছিল। তার চুলের মুঠি ধরে গরম ডালে মুখটা ঢুকিয়ে দিল। নতুন বউয়ের সে কি চিৎকার! ছেড়ে দাও আমাকে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি চেষ্টা করবো, আমি ঠিক করে রান্না করার চেষ্টা করবো। ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও, চেষ্টা করবো। আমাকে ছেড়ে দাও। হাতে পায়ে পড়ার মতো নতুন বউ কত ক্ষমা চাইল। তারপর একদিন হয় রে শালি, দুদিনও হয় রে শালি, তাহলে প্রতিদিন আমাকে একই রকমের খাবার খাওয়াস, এই সবগুলোই খাওয়াস। আজ না তোর এই হাতের রান্না করা যা তোর আমি। এরপর কথা ওই গরম ডালে ওর হাতটা ঢুকিয়ে দিল জোর করে বেঁধে। আর এক হাতে বারিন কৌশলার মুখ চেপে ধরলো। মুখ চেপে ধরলেও সে কি বিভৎস চিৎকার! হয়তো নতুন বউ সহ্য করতে না পেরে বাড়ির হাতে একটু কামড়ে দিয়েছিল। তখন তাকে পা দিয়ে লাথি মেরে দূরে ঠেলে ফেলে দিয়েছিল বারিন। এতটা অমানবিক, এতটা ইনসেন! তাহলে তো এতক্ষণ শাকের নিচে অনেক বড় মাছ ঢাকা ছিল। অত্যাচারের আর কত ব্যাখ্যা দেব? দুটো ব্যাখ্যা শুনলে তো তোমার পিলেই চমকে যাবে। অত্যাচার তো করেছে অনেক। তারপর ভানু বলল, একদিন বিকেলে বাড়ির উঠোনে বসে চুলে চিরুনি দিচ্ছে মেয়েটা। নতুন মেয়ে, পায়ে মেখেছে আলতা, দুটো পায়ে তার নুপুর। বাড়ির বাইরে মহাজনের কাজ করত। সেদিকেও তার খবর খুব একটা ভালো ছিল না। কড়া সুদে টাকা ধার দিত। যাই হোক, তারপর সেদিন হয়তো অর্থ ভাণ্ডারে কোনো ঝামেলা হয়েছে, তাই বাড়ি ফিরে সেই রাগটা তোলে বউয়ের ওপরে। ও মা, মা, এই ঢুকতে না ঢুকতেই আবার এই মাগিটার মুখটা আমার সামনে কেন গো? আবার চুলে চিরুনি দেওয়া হচ্ছে? তোমার আমি না এমন চিরুনি দেওয়াবো না, চুল কেন কপালের চামড়া একেবারে ছিঁড়ে তুলে নেবো। এরপর বারিন তার চুলের মুঠি ধরে উঠোনের উপরে তার মুখ ঘষে টেনে নিয়ে গেল বাড়ির মধ্যে। তারপর ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল। পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদেরকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। ইতিহাস তার সাক্ষী আছে। সেসব অত্যাচারের সব থেকে বড় হলো জেনোসাইড, অর্থাৎ সতীদাহ। তারপর অল্প বয়সী মেয়েদের সঙ্গে টাকার লোভ দেখিয়ে বুড়োরা তাদের শরীরকে কিনে নিত। ওটাকে কি শাস্ত্র মতে বিয়ে বলা চলে? তারপর তো পুরুষের অত্যাচার। যারা গণিকা, তাদেরকেও কি কম অত্যাচার সহ্য করতে হয়? যুগে যুগে, ঋতুতে ঋতুতে, বছরে বছরে মায়েদের রূপের জন্য, কাজের জন্য এই জাতটাকে মানুষ পায়ের তলায় রাখতে চেয়েছে।
যাই হোক, এবার অত্যাচারের শেষ দিন। এদিন দিদির বাড়ি যাবে বলে নতুন বউ ঠোঁটে প্রসাধনী মাখছিল, তার বাপের বাড়ি থেকে দেওয়া। তাকে দেখে বাড়ির হঠাৎ বলে উঠলো, ঠোঁটে আবার রং করা হচ্ছে? বাবা, সার্কাসের ক্লাউন! তোমার না আমি এমন অবস্থা করবো না, ওই ঠোঁট কেন, ওই মুখ নিয়ে না তুমি আর কোথাও যেতে পারবে না গো। এই বলে নতুন বউয়ের ঠোঁট দুটো আঙুল দিয়ে টেনে রুমের পাশে পড়ে থাকা ফুলদানিটা দিয়ে মুখের সমস্ত দাঁত ভেঙে দিল। যেগুলো উঠলো না, রান্নাশালের সারাশি নিয়ে এসে তুলে দিল। সেদিন এত পরিমাণে চিৎকার করেছিল, ছটফট করতে করতে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলেছিল। তারপর আর কি বলবো তোমাদের। এই মাতাল বাড়ির প্রত্যেক দিন বারবনি তাদের বাড়ি থেকে ফিরত আর শেষমেশ বউকে অত্যাচার করত। তারপর ভানুকে নাকি দোষ দেয়। ভানু আর নতুন বউয়ের গোপন কোনো সম্পর্ক আছে, আর এই ষড়যন্ত্রে বউকে পুড়িয়ে মারা হয়। এখানেই নতুন বউয়ের সব কিছু শেষ। কিন্তু সমস্যা হলো, এ বউ তো এখানকার নয়, ছত্তিশগড়ের মেয়ে। তার সব অত্যাচারের কথা শুনে তার কুলুগুরু অর্থাৎ তার বংশের গুরুদেব দন্তেশ্বরী দেবীর ক্রোধ কুণ্ডলিনীকে জাগিয়ে বাড়িতে মুষ্টিবন্ধনের বাণ মারে এবং অভিশাপ দেয়, যেদিন ওই হতচ্ছাড়া বাড়িন কোশলার মঙ্গলসূত্র ছিঁড়ে দেবে, সেদিন এই বাড়ির সবাই মুখের দাঁত পড়ে রক্ত বমি করতে করতে মারা যাবে। পুরো ঘোষেদের উত্তরসূরি নষ্ট হবে আর সমস্ত পরিবারটাকে শ্মশান বানিয়ে ছাড়বে। আমাকে অন্তিম পদক্ষেপটা নিতে হয়েছিল, সেখানে আমি বাধাও পাই। কিন্তু শেষটা তো আমাকে করতে হবে। বললাম না, অনুশোচনার চেয়ে বড় অস্ত্র কিছু হয় না। প্রথমে আপনি স্বপ্নে যাকে দেখেছিলেন সে কি তাহলে দন্তেশ্বরী দেবী? তন্ত্রের যোগিনী বিদ্যার ঊর্ধ্বে এক ভয়ঙ্করী দেবী। প্রথমে বুঝতে পারিনি, কুলার্ণব তন্ত্রে ওই পুঁথিতে দেবীর চেহারার দর্শন করি। এই বলে যোগেশদা ঘরের ভেতর থেকে একটা পুঁথি নিয়ে এলো। পুঁথির পৃষ্ঠা খুলে তার দিকে বাড়িয়ে দেখালো, সত্যিই তাই, 8খানা হাত, বিশাল জিহ্বা, কত বড় বড় দাঁত, মুখশ্রীর মধ্যে বিরাট ক্রোধ। তোমাদেরকে প্রথমে একটা কথা বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, কি যেন একটা কথা বলেছিলেন, অষ্টগুণ বা সেরকম কিছু একটা, আমার ঠিক মাথায় আসছে না। অষ্টগুণম তয়স্ত্রিং শত, অর্থাৎ আমাদের মোট 32টা দাঁত, আর সেটা প্রধানত 8 রকমের। ওপরের পাটিতে 2টো সারি পরপর 8 আর 8 মিলিয়ে 16, আর নিচের সারিতে একইভাবে 8 আর 8 মিলিয়ে 16, মোট 32টা। তো এখানে অদ্ভুত এক উপাচারের নিয়মের কথা বলা হয়েছে। তার আগে আসা যাক সূচনার কথায়। এই তন্ত্রের দেবী আমাদের এই প্রদেশের নয়। দন্তেশ্বরী দেবী মূলত ছত্তিশগড়ের দন্তওয়ারার অধিষ্ঠাত্রী দেবী, যিনি শক্তির এক ভয়ঙ্কর তান্ত্রিক রূপে পূজিতা হন। তন্ত্রশাস্ত্রে তাকে মহাশক্তির ভয়াল কিন্তু করুণাময় রূপ হিসাবে ধরা হয়। স্বপ্নেতে আমি যে পুকুর পাড় দেখেছিলাম, আমাদের ভিটে থেকে কয়েক কিলোমিটার গেলে একটা শ্মশান পড়ে, ওইখানেই আছে সেই পুকুর। আমি সেই শ্মশানেই স্থানীয় আত্রেয়ী গোত্রের
3 জন কুমোরকে এনে 8 ফুট উচ্চতার দেবীর একটা মূর্তি করলাম। এই দেবীকে পুজো করার জন্য বা আরাধনা করার জন্য বেশ কিছু উপকরণ, মন্ত্রের বীজ আর যন্ত্র দরকার। কোনো শব্দের উপরে বসে আরাধনা করার প্রয়োজন নেই, কিন্তু সব থেকে কঠিন যেটা হলো উপকরণগুলো জোগাড় করা। সমস্ত উপকরণের মধ্যে প্রধানত 2টো উপকরণ জোগাড় করা তো খুবই কঠিন। একটা হলো 8টা শবদেহের পৃষ্ঠদেশের ছাল, আর দ্বিতীয়টি হলো যে সমস্ত মাছের দাঁত আছে এরকম 2টো মাছের দাঁত, জলে এবং স্থলে থাকে এমন উভয়চর প্রাণীর যে কোনো 2টো প্রাণীর মোট 2টো দাঁত, আর 2টো সরীসৃপ প্রাণীর 2টো দাঁত, এবং সবশেষে স্তন্যপায়ী প্রাণীর 2টো দাঁত। তার মধ্যে একটা চতুষ্পদী প্রাণীর দাঁত, আর একটা হলো আর একটা কি মানুষের? মানুষের দাঁত। কিন্তু এখানেও শেষ নয়। সেই মানুষের দাঁত, মানে যে মানুষ দাঁতটা দেবে, তার কনিষ্ঠ আঙ্গুল সেটাও তাকে বিসর্জন দিতে হবে। এতটা রূঢ়, এতটা কঠিন? যদি মানুষ অসুর হতে পারে, যদি মানুষের মধ্যে পাশবিক চিন্তা ভাবনা এবং ক্রিয়াকলাপ জন্মায়, তাকে প্রায়শ্চিত্ত করার জন্য যাকে তুমি আরাধনা করবে, যদি সে কষ্ট দেয়, তাকে কি আর কষ্ট বলা যায় বাবা? সেটা তোমার অনুশোচনার জন্য দেবীকে দেওয়া তোমার বলি, বুঝলে? বলি কথাটাকে ঠিক মতো বুঝতে হবে, সেটাকে অনুধাবন করতে হবে। নিজের রক্তের মধ্যে আর স্নায়ুর মধ্যে এক ঝলক চমক দেওয়ার জন্য কিছু সম্পর্কে পড়ে জেনে নিলাম আর শুনে নিলাম, সেটাই শেষ নয়। বলি মানে হলো অনুশোচনার আগুনে পুড়ে নিজেকে শুধরে নেওয়া, নিজেকে ঠিক করে নেওয়া, নিজের পাপ, নিজের সর্বস্ব ময়লা পরিষ্কার করা। যখন একটা সার্জারি আমরা করি, করে শরীরের কোনো একটা খারাপ অংশকে বাদ দিয়ে দিই, তারপর সেই জায়গাটাকে পরিষ্কার করি, অর্থাৎ শরীরের ক্ষতিকারক যে সমস্ত ভয়ঙ্কর জিনিস সেগুলোকে শরীর থেকে বের করে দিই সার্জারির মাধ্যমে, সেটাও তো বলি। তারপর সেই জায়গাটাকে শুদ্ধ করে ধুয়ে দিই। আধ্যাত্মিক হোক বা শৈলবিদ্যাই হোক, সব কিছুর মধ্যে একটা মৌলিক চিন্তা ভাবনার মিল আছে, বুঝেছো? এরপর কি হলো? এরপর সেদিন ছিল মহালয়া, যাকে বলে আশ্বিন মাসের অমাবস্যা। অবশ্য কার্তিক মাসের অমাবস্যাতে এই দেবীর পুজো করে সিদ্ধি লাভ করা হয়, কিন্তু আমাদের লক্ষ্য ছিল অন্য। একদম মধ্যরাত্রে তখন শ্মশানে শুধু আমি, ঘোষেদের বাকি পরিবার বাড়িতে রয়েছে। বিকাশ দা শ্মশানের দূরে বিশ্রাম ঘরে বসে আছে, আর সঙ্গে ভানু। ও, একটা কথা তো বলা হয়নি, এই 8টা মানুষের পৃষ্ঠ ছাল এটা জোগাড় করতে গিয়ে খুব সমস্যায় পড়েছিলাম, জানো। মৃতদেহ সেদিন খুব একটা পাইনি, তাই বাধ্য হয়ে গোরস্থানে আমাকে যেতে হয়েছিল। সাম্প্রতিক যাদেরকে সমাধিস্থ করা হয়েছে খুঁজে খুঁজে বিভিন্ন গোরস্থান থেকে সেই মোট 8টা দেহের চামড়া আমি তুলে নিয়ে আসলাম। কিন্তু গোরস্থান মানে তো মুসলমান, ওদের ধর্মের লোকের শরীর আমাদের তান্ত্রিক শাস্ত্রের বিধির সঙ্গে, মানে ঠিক বুঝলাম না, কোনো তো মিলই পাচ্ছি না। ঠিকই বলেছ, তবে জানো মিল আর অমিল সম্পর্কে কে শিখিয়েছে? সেটা তো মানুষই শিখিয়েছে। তারাই তো মতবাদ প্রবর্তন করেছে। কিন্তু পীর বাবা, মুসলমান আর হিন্দু বলে তোমরা যে দুজনকে জেনে থাকো, সেই 2টো বৈশিষ্ট্যের বিস্তৃত একটা রূপ। আসলে দেহ যে মতবাদে বিশ্বাস করে
সেই ধর্ম সে ধারণ করে। তার মানে এই নয় যে ওই সম্পূর্ণ দেহ, তার রক্ত মাংস সেই ধর্মেরই হয়ে গেছে। এই দেহ হচ্ছে প্রকৃতি থেকে সৃষ্ট, আর এই দেহ শেষ হবে প্রকৃতির মাটিতেই। যাই হোক, এই সাধনা করতে গেলে কোনো দক্ষিণাচারী গুরু পরম্পরা প্রাপ্ত শিষ্যকে করতে হবে, এবং তার গোত্র হতে হবে শৈব বা শাক্ত বা কৌল গোত্র। আমি তো আগেই বলেছিলাম দক্ষিণেশ্বরের সেই পাগলা সাধকের কথা, আর আমার গোত্র তো শাক্ত গোত্র ছিলই। এই পবিত্র আরাধনা করতে গিয়ে সাধারণ তন্ত্র সাধনার মতোই লাগে কিছু বীজ মন্ত্র। যেমন তোমরা ডাক্তারিতে প্রত্যেকটা টার্মের একটা সাংকেতিক ব্যবহার করো, এটা ঠিক সেরকমই ধরতে পারো। এই বীজ আর তার ব্যবহার হলো এইরকম। প্রেম মহামায়ার বীজ, প্রেম কালিকার বীজ, দম দুর্গার বীজ, চামুন্ডাই বিচ্ছে চামুন্ডার শক্তি বীজ। আর আমি ওই শ্মশানের মাটিতে এঁকেছিলাম যন্ত্র। সব থেকে বাইরে একটা বর্গাকার ভুবনেশ্বরী বিট, তার চারপাশে থাকবে খোলা দরজা। এই বর্গাকার ক্ষেত্রের ভেতরে আঁকলাম অষ্টদল পদ্ম, অর্থাৎ 8খানা যোগিনী, যারা মাকে অনবরত রক্ষা করছে। কেন্দ্রে অঙ্কন করলাম ত্রিভুজ। এগুলো সমস্ত কিছু করা হয়েছে সাধন মন্ত্রে জাগ্রত ছাই আর হলুদ গুঁড়ো মিশিয়ে। এই কেন্দ্রের ত্রিভুজটা হলো শক্তি, অনেক সময় যোনির প্রতীক হিসাবেও বলতে পারো। এই ত্রিভুজের মধ্যেই বীজ মন্ত্রগুলো শাস্ত্র অনুসারে সংস্কৃতে লেখা হবে। যন্ত্র আঁকার পর যজ্ঞের একটা কুণ্ড বানালাম। তাদের নর অস্থি বা মানুষের কঙ্কাল বিসর্জন দিতে হবে, মানে ওই কঙ্কালে ঘি মাখিয়ে আগুন ধরাতে হবে। অগ্নি সংযোগ করার পর সেখানে ভোগ দিতে হবে। প্রথমে সেই 8টা নরের পৃষ্ঠদেশের চামড়া, তারপর মোট 8খানা দাঁত। আর যে মানুষের দাঁত দেওয়া হবে তার কনিষ্ঠা আঙ্গুল। এই সমস্ত উপকরণ নিয়ে, সমস্ত কিছু নিয়ে আমি বসেছি আরাধনায়। মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে যত অন্তরাত্মায় জপ করব, তত কিন্তু চারিদিক থেকে মতিভ্রম হবে। এবং আমি যত সাধনার গভীরে, তোমাদের মনোরঞ্জন পূরণের মতো যেসব গল্প হয় না, বাস্তবেও কিন্তু এমনই হয়। আমি যত সাধনার গভীরে যেতে থাকলাম, দেখতে পেলাম চারিদিকে সাপদ আর এগিয়ে আসছে আমার দিকে। যত সাধনার গভীরে তলিয়ে যেতে থাকলাম, দেখতে পেলাম চারিদিকে সাপদ মানে কুকুর, আর আমার দিকে এগিয়ে আসছে গোল করে শেয়াল। তাদের বীভৎস আওয়াজ। একবার যদি একটা শেয়াল ডেকে ওঠে, তার ডাকা শেষ হলেই ডেকে ওঠে কুকুর। তারপরে আমি অনুভব করলাম আমার মাথার উপর একদম সোজা ডানা ঝাপটানোর শব্দ। তার মানে স্বপ্ন অনুযায়ী শকুন এসেছে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের সামনে মাটির মূর্তির দেবীর মুখটা যেন প্রাণ ফিরে পেয়েছে। 8 ফুট দৈর্ঘ্যের মূর্তি 2 পায়ের উপর দাঁড়িয়ে আছে। পায়ের গোড়ালিতে তার বালা, বরদ মুদ্রা আসন, এক হাতে ত্রিশূল। তার চোখ প্রচন্ড ক্রোধে উন্মত্ত হয়ে আছে, আর সেই বিশাল জীব, আর সেই বড় দাঁত। আমি যখন আগুনের মধ্যে সমস্ত কিছুর ভোগ দিলাম, তখন দেখলাম হয়তো ওটা শুধু আমিই দেখতে পেয়েছি। অষ্টযোগিনী ধীরে ধীরে ফুটে উঠছে চারিদিকে। তারা সেই মূর্তিকে ঘিরে গোল করে পরিবেষ্টন করছে। তারপর একটা যোগিনী কি ভয়ঙ্কর মুখে হুঙ্কার দিল,
তারপর যেন সেই মাটির মূর্তি থেকে সত্যি সত্যি বেরিয়ে এলো হুঙ্কার ধ্বনি। ওহে মূর্খ, মৃত্যুর কি এতই শখ? আর আমার কাছে মৃত্যু মানে জীবন দিয়ে মৃত্যু নয়, সূক্ষ্ম আত্মাকে কষ্ট দিয়ে দিয়ে আমি নিধন করি। দেখ দেখ আমার দিকে। তখন আমি বুঝতে পারলাম না আমি কি করব। মনে হলো কিছু একটা ত্রুটি হয়েছে। ভালো মতন দেখলাম, না, কোনো ত্রুটি আমার হয়নি। শুধু মুষ্টিবন্ধন করা হয়েছিল যে প্রক্রিয়ার মাধ্যমে, তাকে খণ্ডন করা হয়নি। আর সেই প্রক্রিয়া নিয়ে হাজির হয়েছে পেছন থেকে কোশলার বংশের কুলগুরু। যোগেশ, থামাও থামাও যোগেশ। পাপের প্রায়শ্চিত্ত করতে হবে পাপের প্রায়শ্চিত্ত। তুমি জানো না কতটা যন্ত্রণা আর কতটা কষ্ট সহ্য করতে হয়েছে নরপিশাচদের জন্য। আর তার জন্য তুমি মুক্ত সাধনা প্রক্রিয়া করছো। তোমার অভিশাপ লাগবে, অর্জন করা সমস্ত শক্তি তুমি হারিয়ে ফেলবে। তোমার দেহ শেষ হয়ে গেলেও তোমার সূক্ষ্ম আত্মা কষ্ট পেতে পেতে চারিদিকে আবদ্ধ হতে থাকবে, চারিদিকে আবদ্ধ হয়ে থাকবে। কিন্তু এই পরিবারের যে দুজন মূলত কষ্ট দিয়েছিল তাকে, অর্থাৎ তার স্বামী আর চৈতালি, তারা তো এখন কেউ বেঁচে নেই। আর একবার আপনি ভাবুন কুলগুরু, এই বংশের ছোট ছেলে বংশী আর তার স্ত্রী রাধা, তার গর্ভে যে সন্তান আছে, সে কি পাপ করলো? আপনি আপনার ক্রোধ সীমিত করুন। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী যে আপনার অনুমতি না নিয়ে আমি এই যজ্ঞ শুরু করেছি, এই প্রক্রিয়া শুরু করেছি। তুমি এখনো দেখতে পাচ্ছ না মূর্খ? তবে এই দেখো তার যন্ত্রণা। সত্যি, আর তারপর যা দেখলাম তা বিশ্বাসের জগতের বাইরে। মা দন্তেশ্বরীর মাটির মূর্তির পেছন থেকে বেরিয়ে এসেছে একটা ভয়ঙ্কর মুখের অবয়ব। সে হা করে জিভ বার করে চিৎকার করছে। তার মাথার চুল খুব এলোমেলো, সম্পূর্ণ মাথাতে চুলও নেই। কপাল থেকে যেখান থেকে সেখান থেকে সাপের মতো চুল বেরিয়ে আছে। তার হা করা মুখের মধ্যে একটাও দাঁত নেই। বুঝতে বাকি থাকলো না, এ হলো কোশলা। আমি কতবার বলেছি বাঁচাও বাঁচাও, কতবার বলেছি, কেউ আসেনি, কেউ আসেনি। আগে 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 পুড়িয়ে বেড়াচ্ছে, কেউ চারেনি, কেউ চারেনি। কি ভয়াবহ অপার্থিব হাসি, কি বিভৎস আওয়াজ। চারিদিকটা পুরো কেঁপে উঠল। দেবীও চিৎকার করে উঠল। তারপর দেখি ভানু কোথা থেকে একটা বাচ্চা মেয়েকে কোলে করে নিয়ে এসেছে। সেই মেয়েটা সেই উন্মত্ত শারীরিক অবয়বের দিকে তাকিয়ে তার কোমল স্বরে শুধু বলল দুটো কথা। মা, ও মা, আমাকে নিয়ে যাবে না মা? ও মা, আমাকে নিয়ে যাবে না? আমি তো খেয়াল করিনি যে কোশলা গর্ভধারিণী ছিল। হ্যাঁ, সে একটা কন্যা সন্তান প্রসব করেছিল। আর জানবে, ক্রোধ, রাগ, সমস্ত অনুভূতির ওপরে মাতৃস্নেহ একটা বড় অনুভূতি। আর সেটাই হলো। মা ডাক শোনার পর আর হয়তো ভানুকে সামনে দেখতে পেয়ে কোশলার ক্রোধ বিলীন হয়ে গেল। জোরে জোরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে সে থামলো। তারপর ঠান্ডা হলো সে।
একটা আলোক শিখার মতো তার মেয়ের কাছে এগিয়ে এসে পার্থিব বাতাসে মিলিয়ে গেল। সম্ভবত কোনো জ্যামিতিক কোণের মধ্যে দিয়ে এই অপার্থিব জগতে সে বিলীন হয়ে গেছে। তারপর আমি আর থেমে থাকলাম না, খুব জোরে দাঁতে দাঁত চেপে মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। ওম হিং গ্রিং দন্তেশ্বর্যৈ নমঃ। ওম হিং গ্রিং দন্তেশ্বর্যৈ নমঃ। শ্বেত কপাত ধরং ঘোরং রক্ত জিহ্বং মহাভয়ম মুন্ডমালা বিভূষিতং তং শশনালয় পরম ত্রিনেত্রং চণ্ডিকাং দেবী দন্তেশ্বরীং ভজ্জমহম খণ্ড ত্রিশূলং খপ্পরং ভবন্তি ভীম দর্শনম वरदा भयदां नित्यं शक्तिरूपं नमम्महम्। কখন মন্ত্র উচ্চারণ করতে করতে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি। আমার তখন আর হুঁশ নেই। তারা এতক্ষণ কথাগুলো শুনছিল, আর তার সাথে যোগেশদার দেওয়া পুঁথিটা চোখ দিয়ে এদিক ওদিক দেখছিল। সংস্কৃতে অতটা ভালো না হলেও মোটামুটি বুঝতে শাশ্বতর সমস্যা হয় না। ওই পুঁথির একটা পৃষ্ঠায় এসে উপাচারে তার চোখ আটকে গেল। যেটুকু বুঝল, যে সাধক এর সাধনা করবে তাকেই মূলত তার দাঁত এবং কনিষ্ঠা আঙুল বিসর্জন দিতে হবে। তখন তার গায়ের লোম খাড়া হয়ে গেল। চকিতের জন্য বড় বড় চোখ করে সে যোগেশদার দিকে তাকালো। আর যোগেশদাও এতক্ষণে ধরতে পেরেছে কি জন্য শাশ্বত এতটা অবাক হয়ে ভাইপোকে ফিসফিস করে বলল। তারপর যোগেশদা বাম হাতটা এগিয়ে দিল। সেখানে ভালো মতো দেখা গেল কনিষ্ঠা অঙ্গুলিটা নিজের জায়গায় নেই, অর্থাৎ আঙুলটা কাটা। শুধু অনিয়মিত স্থানে, মানে তার একটু পাশে ছোট আঙুলের মতো গজিয়েছে কিছু একটা, কিন্তু তাতে কোনো নখ নেই। তারা তখন আশ্চর্য হয়ে হাঁ মুখে তাকিয়ে আছে। আশ্চর্য হচ্ছ শতু? আরো আশ্চর্য হবে যে জ্যাঠামশাই গিয়ে বাগবাজারে রামকৃষ্ণ লেনে আমার বাড়ির সামনে দাঁড়িয়েছিল, সম্পূর্ণ একটা রাত আমার বাড়িতে কাটিয়েছিল। তারপর আমাকে ঘোষেদের পরিবারের ব্যাপারে সমস্ত কিছু খুলে বলেছিল। সেই জ্যাঠামশাই অর্থাৎ আরাধন বাবু, যে কিনা চৈতালির দাদা। আমি জানলাম বারিনের মৃত্যুর 1 মাস আগেই তিনি মারা গেছেন। তাহলে একজন মানুষ যে মৃত্যুর খবর দিতে এসেছে, সে নিজেই 1 মাস আগে মারা গেছে। তারা তখন আশ্চর্য, কি বলবে কিছু বুঝতে পারছিল না। তাহলে সেদিন বাগবাজারের রামকৃষ্ণ লেনে কে এসেছিল? আপনারা শুনলেন লেখক অনিমেষ গিরির কলমে আমাদের আজকের নিবেদন দন্তেশ্বরী। গল্পের সূত্রধার, নাট্য রূপান্তর ও গল্প পাঠিয়েছিলাম আমি, অমিত সরকার। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন শুভদীপ ঘোষ, রনিত চ্যাটার্জি, অচ্যুত সাহা, সুজন ঘোষ, দিতিপ্রিয়া রায় গাঙ্গুলি, বর্ণিশা ভট্টাচার্য, বর্ণালী দে বর্মন, প্রবীর মিত্র, দেবাঞ্জন দাস এবং বর্ষা। আবহ সম্পাদনায় টিম অ্যানোনিমাস। প্রচ্ছদ অলঙ্করণ ও সামগ্রিক পরিচালনায় টিম লোককথা। কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্ট করে জানান। যারা প্রথমবার আমাদের চ্যানেলে গল্প শুনলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর শুনতে থাকুন লোককথা, মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে।